চরণ ধরি, ও দাদা ভাই একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে পেয়েছি যাত্রা জগতের বিখ্যাত আলোকশিল্পী এবং যাত্রা অভিনেতা, তৎকালীন সময় যাত্রায় উনি একানে ছেলের অভিনয় করেছেন, সেই উত্তম বিশ্বাস মহাশয়কে আজকে আমরা দাদার কাছ থেকে শুনে নেব দাদার যাত্রা জীবনের নানান জানা অজানা কথা। তো আপনাকে স্বাগত জানাই, আমি অভিজিৎ বলছি এই আজকের নিবেদনে। তো প্রথমে আপনার জন্ম, বেড়ে ওঠার কথা দিয়ে আপনি শুরু করুন। জন্ম বেড়ে ওঠার বলতে আমি নদিয়া জেলার একটি মোড়াগাছা বলে একটি জায়গা, কৃষ্ণনগর লালগোলা লাইনের ওইখানকার ছেলে। আচ্ছা। আমার সেই সময় আমরা একটু মোটামুটি আমার পরিবার, আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে, এখন বাবা নাই, তখন বাবা মায়ের নামটা? বাবা মায়ের নাম, বাবার নাম ঈশ্বর হরেরাম বিশ্বাস আর মায়ের নাম শ্রীমতী পদ্মরানী বিশ্বাস। আচ্ছা, আপনারা ক ভাই বোন? আমরা 6 ভাই 1 বোন। আচ্ছা। বর্তমানে বড় ভাই নেই, বাবা নেই, তাছাড়া সবাই আমরা আছি। আচ্ছা। তা বেড়ে ওঠার ওখানে যখন আমরা এই আমার 6 ভাই এবং বোন সবাইকে নিয়ে যখন আমাদের সংসার, আমার বাবা খুবই অভাব অনটনের মধ্যে আমাদের চলতো। তা আমাদের ওই একটি খাবারের দোকান ছিল বাজারে, মোড়াগাছা বাজারে, সেটা হচ্ছে আমার পিসমশাইয়ের। আচ্ছা। তা পিসমশাইয়ের কোনো সন্তানাদি না থাকায় আমাদেরকে খুব ভালোবাসতেন, বিশেষ করে আমাকে খুবই। আপনার ওখানে একটা দ্বিতীয় ঘর বলা যায়। হ্যাঁ, একদম একদম। আমার পিসমশাই আমার বাবা মার মতন আর কি, আমাকে ভালোবাসতেন এত। সব কিছুই আদর আবদার যা কিছু পিসমশাই পিসিমার কাছে আমাদের ছিল। তা যাই হোক, সেই সময় ওই খাবারের দোকানে, তার মধ্যেই পড়াশোনা খুব বেশি হয়নি, বা তার মধ্যেও পিসমশাই 2-একবার স্কুলে পাঠিয়েছেন। আচ্ছা। আবার তার মধ্যে দিয়েও আবার এসে এখানে ওখানে টুকটাক কাজের মধ্যে দিয়েও কিছু উপার্জন করে বাবা মাকে দেয়া। মানে আপনার ওই মুড়াগাছাতে ওই গ্রামে থাকাকালীন, মানে ওইখানে থাকাকালীন সময় আপনার যাত্রার সঙ্গে সংযোগটা? না, তারপর ওই সেইটাই, হ্যাঁ, সংযুক্তা বলতে কি বললাম না, অ্যামেচারও নয় বলি। ওখানে ওই থাকাকালীন তখন ওই খাবারের দোকানের এতে পিসমশাইয়ের খাবারের দোকান, তো আমিও থাকতাম, হেল্প করতাম, এটা ওটা করা কম, যাই হোক করতাম। তা সেই সময় আমাদের ওখানে যাত্রা জগতের একজন বিবেক, তখনকার দিনে বিবেক ভক্ত মল্লিক বলে একজন, ওখানে আমাদের মোড়াগাছাতেই বাড়ি। তা সেখানে উনি আমার পিসমশাইয়ের দোকানে এসে খাবার, চা, হ্যান ত্যান সব খেতেন বা আলোচনা সব গল্প টল্প করতেন। তা আমাদের ওখানে একটি মানে একটা ওই বাজারের ওখানে ওরা অ্যামেচারের একটা দল বলতে কি মাঝে মাঝে ওরা ওই যাত্রা নিয়ে একটা করেন আর কি। তা সেই একটা রিহার্সাল ওরা করছিলেন, যাত্রা হবে একটা। তা সেই ভক্তদাকেও তখন ভেবেছি, তো ভক্তদা অফ সিজন, তখন ভক্তদাও গিয়েও গ্রামে রয়েছেন, তাকেও নিয়ে, হ্যাঁ, ভক্তদাকেও ডেকেছেন। এবার আমাকে তখন ওখানে ডাকার কারণ আছে, সেটাও ডেকেছে। আমাদের ওখানে ওই দোলের সময় ওই আপনার নন্দ উৎসব বা দোলের দিন খুব মানে ধুমধাম হয় আর কি। সেই সময় আমাকে যেহেতু দেখতে একটু কৃষ্ণ কৃষ্ণ ছিল বলে আমাকে সবাই কৃষ্ণ সাজিয়ে দিয়েছিল। কৃষ্ণ সাজিয়ে ওই হরিনাম হচ্ছে, তখন আমাদের ওইদিকে হরিনামের সংচলনটা খুব আছে আর কি। তো হরিনাম করতে সব কৃষ্ণ সাজিয়ে আমাকে নিয়ে ঘুরছে, সেই নিয়ে কিছু চাঁদা টাদা উঠেছে, সেই নিয়ে একটা ফিস্ট হবে এই নিয়ে। তো কৃষ্ণ সাজিয়ে আমাকে নাকি খুব ভালো লেগেছে, সবাই বলছে খুব ভালো খুব ভালো। তা ভক্তদাও সেটা দেখেছিলেন, দেখে বা আমাদের ওখানকার যে ওই যে যাত্রা হবে, তারা এটা বলে যে তো বেশ ভালোই লাগছে একে, কিন্তু আমাদের দলের যে নাটকটা আমরা ধরেছি, যাত্রা ধরেছি, তা সেটা তার একানে ছেলে যে পার্টটা আছে আমরা একে দিয়ে করাবো। ওরা আমার পিসমশাইয়ের কাছে যায়, পিসমশাইয়ের কাছে গিয়ে বলে, পিসমশাই বলে হ্যাঁ দেখো যদি করতে পারে করুক। তাই সেবারে রিহার্সালে তখন ভক্তদাকেও ওরা ডেকেছে, আমাকেও তখন ডেকেছে। এবার ডাকার পরে ভক্তদা আছেন, আমি তখন জানতাম না ভক্তদা যে যাত্রা করেন বা কি, ভক্ত মল্লিককে আপনি তখন কিছুই সেটা চিনতাম না, জানি না, তখন 8-9 বছর বয়স, কি জানবো। তখন আমাকে ওই ভক্তদা তখন ওই গান হবে, একানে ছেলেদের তো তখন গান থাকতো, গানের রেয়াজ করানোর জন্য হারমোনিয়াম দিয়ে গান তোলা দিয়ে বলে এর তো গলাটা খুব ভালো। তখন আমার পিসমশাই খাবারের দোকানে পরের দিন ভক্তদা এসে বলেন আমার পিসমশাইকে যে একে যাত্রা দলে দেবেন, যাত্রা দলে। পিসমশাই বলে তো অনেক, ওর বাবা মার তো অনেক কজন ছেলে মেয়ে, ঠিক মতো চলছে, একজন যদি কিছু করতে পারে করুক, সেই হিসেবে আমাকে তখন ভক্তদা নিয়ে আসে।
পিসমশাই এ নিয়ে অনুমতি নিয়ে বাবা মার সঙ্গে কথা বলে নিয়ে আসে। ভক্ত মল্লিক আপনাকে কোন দলে নিয়ে এলো? হ্যাঁ সেটাই বলছি, সেটা হচ্ছে নাট্যভারতী। এবং যখন আমি আসি বলি, যখন আমি আসি এই প্রথম কলকাতায় আসা, কয়লার ইঞ্জিন তখন আমাদের দিকের। যাই হোক, কলকাতায় এসে টানা রিক্সায়, যেহেতু উনি রিহার্সাল বাড়িতে আসতেন, শোভাবাজারি 62 নম্বর বলে একটি বাড়ি আছেন, ওখানে আমাদের তখন রিহার্সাল হয়েছে। লোকনাট্য আমি ওখানে রিহার্সাল করেছি। যাই হোক, ওইখানে রিহার্সাল বাড়ি। আর অফিসটা হচ্ছে নাট্যভারতীর অফিসটা ছিল তখন ঠিক শোভাবাজার মোড়েতেই, শোভাবাজার মোড়ে ওই হাটখোলার উল্টো দিকেই একটা রাজা টেলার বলে একটা ছিল, সেই রাজা টেলারের ওপরই হচ্ছে নাট্য কোম্পানির নাট্যভারতীর অফিস। তা সেই অফিসে যখন আমাদেরকে যখন শিয়ালদা থেকে নেমে ওনার যেহেতু ওই রিহার্সাল বাড়িতে এসেছেন, তখন তো রিহার্সাল 2 মাস 1.5 মাস ধরে রিহার্সাল হতো, অনেক কটা নাটক নিয়ে রিহার্সাল হতো, বিডিংপত্র সব নিয়ে এসছে। তখন একটা টানা রিক্সায়, ওই যে টানা রিক্সায়, সেই টানা রিক্সা করে শিয়ালদা থেকে নাট্যভারতীর অফিস পর্যন্ত শোভাবাজারে এসছে। টানা রিক্সায়, আমি তো রিক্সায় ঘুমিয়ে পড়েছি। এবার রিক্সাটা যখন নিচে নামিয়েছে, আমি গড়িয়ে নিচে পড়ে গেছি। কি অবস্থা! যাই হোক, তারপরে আমাদেরকে রিহার্সাল বাড়িতে নিয়ে যায়, এবং সেই সময় রিহার্সাল বাড়িতে নিয়ে গিয়ে সেই টিমে ছিলেন জ্যোৎস্না দত্ত। এটা 1968, হ্যাঁ 1968 কি 69 এরকম হবে। হ্যাঁ 68 না, কারণ 68-তে জ্যোৎস্না দত্ত ছিল না, পরের বছর এসেছে। তাহলে 69। তাহলে সেই তখন আমাকে নিয়ে যান রিহার্সাল বাড়িতে। রিহার্সাল বাড়িতে নিয়ে গিয়ে, আপনি যে বছর যোগ দিলেন সে বছরই বিনয় বাদল দীনেশ হলো? না, বিনয় বাদল দীনেশ আমার পরে। আমরা তখন লোকনাট্য থেকে, নাট্যভারতী থেকে চলে এসেছি। তখন আপনি ইয়েতে চলে গেছেন? না, আমি তখন বোধহয় সত্যম্বরে, নাট্যভারতী সত্যম্বর লোকনাট্য। এই তাহলে এটা 68 সাল। হ্যাঁ তাহলে তাই হবে। হ্যাঁ, কারণ বাঁশের কেল্লা আপনি যেবার যোগ দিলেন সে বছর প্রথম বছর বাঁশের কেল্লা। হ্যাঁ, তাহলে 68 সাল। 68 সেটা বিজ্ঞাপন দেখলে ভালো বলতে। এবারে আপনার কি জানো, হ্যাঁ সেই বছর টিম হচ্ছে জ্যোৎস্না দত্ত, বরফণীবাবু, জ্যোৎস্না দত্ত, মোহিত বিশ্বাস, অমর বন্দ্যোপাধ্যায়, তপন কুমার, অসীম কুমার, সীমাদি, গুরুদাস ধরা, মায়াপাল, এই ভক্তদা, এইসব ভক্ত মল্লিক আর কি। যাই এই নিয়ে টিম। হ্যাঁ, গুরুদাস মিত্র, মায়াপাল, হ্যাঁ এই নিয়ে সীমাদি, মানে সীমা সরকার, মানে অসীমদার ওয়াইফ, এই নিয়ে তখন আমাদের ওই টিম। সেই বছর প্রথম আমরা সেই পুজোর সময় ওই নাটক রিহার্সাল হয়, এবং সেকেন্ড বছরে গেছিলেন বাঁশের কেল্লার পরের বছর। কেল্লা চন্দ্রলেখা হচ্ছে প্রথম 67 সালে। হ্যাঁ, কিন্তু নাটক, হ্যাঁ নাটক তো চলেছে, সব নাটক তখন তো 5খানা নাটক, 71 সাল অবধি চলেছে। হ্যাঁ, পর 5খানা নাটক তখন। অভিসারিকা, চন্দ্রলেখা, হেয়তীত কথা কও, মাও ছেলে, এইসব বই তখন। হ্যাঁ, তখন বড়ফণীবাবুকে যাত্রা জগতের উনি ছিলেন মাস্টারমশাই, সবাই মাস্টারমশাই বলতেন। যাই হোক, উনি তখন চেয়ার টেবিলের কোনো সিস্টেম ছিল না, মাঝখানে বড়ফণীবাবুকে একটা আসন দিয়ে বসে থাকতেন, বাকি সবাই দু সাইডে একদিকে মেয়েরা, বাকি সব ছেলেরা বসতেন। এবং তখনকার দিনে যখন ওই গান মানে হতো, এখানে আমি যে পাঠ করতাম, গান যখন গাইতাম, উঠতাম গান গাইতাম। আপনার মনে আছে বাঁশের কেল্লার এখানে ছিলেন গান? আমার তারপরে 2-1টা নাটকের আমি গান একটু আধটু মনেও আছে বা বলতেও পারবো। বাঁশের কেল্লার গল্পটা আমার মনে আছে, কিন্তু গান আমার কিছু মনে নেই। গান কিছু মনে নেই, গল্পটা মনে আছে। বাবু আপনার তখন তো ডিরেকশন, উনি তখন ডিরেক্টর ছিলেন, তখন ওনার শেখানোর কিছু কথা মনে আছে যে কিভাবে আপনাকে ওই ছেলেটার? না, আমাকে কিছু সেভাবে উনি শিখিয়েছেন বা কিছু আমাকে বলতেন। বড়ফণীবাবু খুব কম কথা বলতেন, আচ্ছা, খুব চুপচাপ বসে থাকতেন। আমাকে যেটুকুনি বলেছেন, জ্যোৎস্না দত্ত, তপন কুমার, এরা, অসীমদা, হ্যাঁ মোহিত বাবু, এরা আমাকে যা একটু যেটা বলার বলতেন। আর এতটাই চটপটে ছিলাম, বা সবাই বলতে এত নাকি ছিলাম, যাদের বলতে কিছু একটা হয়নি আর কি। এবং গান করতাম যখন, সকলের বিস্কুট আমার পকেটে। তখন সবাই চায়ের সঙ্গে 2টো করে বিস্কুট দিত, আর সেই বিস্কুটগুলো সব আমার পকেটে, এত বিস্কুট হয়ে যেত পকেটে। যাই হোক, এই মানে প্রথম বছর আমার শুরু, এবং সেই শুধু শুরু নয়, এইরকম বাঘ সিংহের সঙ্গে শুরু। এবার শুধু তাই না, সব থেকে আরো একটাই হচ্ছে, প্রথম বছরের প্রথম শো করি আমি রবীন্দ্র সদন হলে। আচ্ছা, বাঁশের কেল্লা নাটকটা কি আমার এটা মনে নেই। বাঁশের কেল্লা কি ওখানে সেই বছর 4-5টা নাটক ছিল, তো কোন নাটকটা রবীন্দ্র সদনে করেছি মনে নেই, কিন্তু প্রথম শো যেটা হয়েছে সেটা কিন্তু আমি বাঁশের কেল্লা। আপনি তিতুমিরের ছেলের চরিত্র, হ্যাঁ বাদশা। আর রবীন্দ্র সদনে কিন্তু প্রথম শো আমার রবীন্দ্র সদনে হয়, সেই বছর শুরু হয় আর কি। কি নাটক হয়েছিল এটা আমার ঠিক মনে নেই। তার প্রথম বছরই আমরা অবশ্য সেই বছরই গিয়েছিলাম বোম্বে।
পুজোর সময় তখন ওই বোম্বেতে বা এইসব দিকে পুজোর সময় যাওয়া হতো আর কি, অনেক দলই তখন এইসব যেতেন আর কি, 5 দিন 7 দিন পুজোর সময় এইসব টাকা হতো, এবং দুটো করে শো করে, যেটাও মনে হয় যাবে, একটা দাদার আর একটা বোম্বে, আচ্ছা দুটো করে শো হয়েছে। এটা কি বোম্বাই দুর্গাবাড়ি থেকে ছিলেন? তো অতটা দাঁড়াও, ঠিক আছে, দুর্গাবাড়ি গিয়ে বোম্বে গেছি, এবং দুটো দাদার এটাও মনে আছে দুটো করে শো হয়েছে এক এক দিনে, একটা ওখানে একটা এখানে। হ্যাঁ, এই হচ্ছে প্রথম বছরের ব্যাপার। তার পরের বছর আমি আসি, আমাকে সত্যম্বর অপেরা, সেই বছর। এটা কি আপনার নাট্যভারতীর যশ আপনাকে সত্যম্বরের দিকে টানলো, নাকি সত্যম্বর অপেরা চেয়েছিল যে? আমি সেটা দেখুন, এই যে তখন আমি এতটাই ছোট, আমার কোনো সেভাবে নলেজ ছিল না। ভক্তদা যেহেতু সত্যম্বরে আসে, মানে ভক্তদার সঙ্গে, আচ্ছা, মানে তখন আপনি ভক্ত মল্লিকের সঙ্গেই এসেছি, ভক্ত মল্লিকের সঙ্গেই সত্যম্বরে আসে, আমিও সত্যম্বরে আসি। এবং সত্যম্বর অপেরা তখন মালিক ছিলেন আমাদের শৈলেন মাহান্ত। হ্যাঁ, তা সেই বছর ওদের বোধহয় জালিয়ানওয়ালাবাগ, দিগ্বিজয়, আর পুরনো একটি পয়সা, পুরনো পদধ্বনি, এইসব নাটকগুলো, হ্যাঁ, সাহারার কান্না, সেগুলো ছিল। হ্যাঁ, এইসব নাটকগুলো তখন ওখানে হয়, এবং সেই সব নাটকের ওই জালিয়ানওয়ালাবাগে আপনার চরিত্র কি ছিল, এবং উৎপল দত্তের সঙ্গে আপনার? জালিয়ানওয়ালাবাগের চরিত্রের নাম ছিল আমার গুরুবচন সিং। আমার বাবা করতেন ওটার নামটা, ক্যারেক্টারটার নাম ভোলাপাল, ছোট ভোলাপাল। আচ্ছা। আমার দাদা করতেন হচ্ছে শিবুদাস মুখার্জি, গুরজিৎ সিং মুখাফি, গুরজিৎ সিং, না ক্যারেক্টারটার নাম গুরজিৎ সিং মুসাফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার আমি করতাম ওই গুরুবচন সিং, যেতে আমাকে ওই টোটা পাস করতো আমাকে দিয়ে, সেইটা ধরে ফেলে তখন আমাকে টর্চার করে তপন কুমার। আচ্ছা, ওই মহানায়ক তপন কুমার, ওডায়ার, হ্যাঁ ওডায়ার। গোরাশিসি মন্ডল, গোরাশিসি মন্ডল ওই একজন ডায়ার, একজন ওডায়ার। সেটা ডায়ারই করতো তপন কুমার, তাহলে ডায়ার করতেন গোরাশিসি মন্ডল। হ্যাঁ, তা এখানেও তো সেই বছর বিখ্যাত রাখাল সিংহ, হ্যাঁ রাখাল সিংহ ছিল সেই বছর। আমাদের শক্তি ভট্টাচার্য, শাহানা বসু, শক্তি ভট্টাচার্য, এইরকম জয়াদি, মানে জয়শ্রী মুখার্জি, এইরকম টিম ছিল সেই বছর আমাদের। মায়াপালও কি ছিলেন ওটাতে? না, মায়াপাল বোধহয় ইয়েতে ছিলেন। মায়াপাল ছিল না, মায়াপাল তখন ভারতে ছিল। মায়াপাল মনে নেই আমার অতটা। তো এই স্টাফ সত্যম্বরে আমার তখন কাটে 2 বছর। জালিয়ানওয়ালাবাগে উৎপল দত্তের ডিরেকশনে আপনি কাজ করেছেন। উৎপল দত্তের ডিরেকশনে খুবই ছোট, আমার মনে নেই, তাহলেও কিছু মনে বলতে আমি আমাদের যেটা রিহার্সাল হতো, ওই যে বললাম রিহার্সাল হতো মিনার্ভা থিয়েটারে রিহার্সাল হতো, পুরনো মিনার্ভা, এবং সেই স্টেজটা হতো, স্টেজটা এই স্টেজের মাঝখানে আবার এইরকম একটা ছিলেন, এই তো স্টেজের সামনে আবার এইরকম একটা প্যাসেজ, এই প্যাসেজটাই এসে রাখালদা যে ক্যারেক্টারটা করতেন, আমার মনে নেই অতটা, রাখালদা যে ক্যারেক্টারটা করতেন ওটাকে মানে ওটা ঠিক অ্যাঙ্কারিং করতেন, যখন ওই টর্চার জানালাকে যে টর্চারটা হচ্ছে সেটা রাখালদা এখান থেকে ওই অ্যাঙ্কারিং করে করে বলতেন আর কি, এই হচ্ছে সেই হচ্ছে এরকম করে করে। হ্যাঁ, আর ওই খানিকটা এইরকম-ভাবে ওই রিহার্সালটাও উত্তর বসে বসে থাকতেন, রিহার্সাল দেখিয়েছেন আমাকে, কোনো বলেছেন বলে আমার ঠিক কিছু মনে নেই, কোনো ক্যারেক্টার, কোনো ডিরেকশনের ব্যাপারটা। তো মানে ডিরেকশন ওই যে একটি জায়গায় একটা দেবাশিস গাঙ্গুলি বলে একটি ক্যারেক্টার ছিল, একটা সাহেবের পাঠ করতেন, তাকে এক জায়গায় গুলি করে সে মারা গেছে, গুলি খেয়ে, তাকে একটা পড়ে যাওয়া দেখাচ্ছে, পড়ে যাওয়াটা মানে একদম স্ট্রেট ডাউন পড়তে হবে, তা সে পারছে না, কিন্তু উত্তরু নিজেই স্টেজে উঠে গিয়ে তাকে ওটা দেখিয়ে দিল। এইরকম ধরনের আর কি উনি ডিরেক্টর দেখেছি আর কি। আপনি 1970-71-এও আপনি এতে ছিলেন, 2 বছর ছিলাম। তার পরের বছর বোধহয় শহর থেকে দূরে, পরের বছর বোধহয় শহর থেকে দূরে অভিসারিকা, না অভিসারিকা তো আগে হয়ে গেছে তো ছিল, অভিসারিকা না, ওই ভুলিয়ে যাচ্ছে সব। জালিয়ানওয়ালাবাগও ছিল পরের বছর। হ্যাঁ, শহর থেকে দূরে মেনলি বোধহয় পরের বছরের নাটকটা মেন নাটক ছিল শহর থেকে দূরে, সেই বছরের। ওখান থেকে আসি, এইবারে তপনদা মানে মহানায়ক তপন কুমার আমাকে মানে খুব মানে ভালো স্নেহ করতেন, ভালোবাসতেন ছেলের মতো। এবং শুধু তাই না, আমার যেটুকুনি কলম ধরতে এখন পারি বা যেটুকুনি লেখাপড়া যেটুকু যত্ন, মানে দলে আপনাকে লেখাপড়া উনি শিখিয়েছেন, সেটা তপন কুমার। তখন এক ঘরে এক বাসায় আমরা, বাসা তখন যাত্রা দলগুলোকে বাসা বলা হতো, এক বাসায় আমরা থাকতাম, তপন কুমার, ভোলাপাল, আমি এক বাসায় থাকতাম। এবং তখন আপনি অনেক ছোট, খুবই ছোট, তখনও ছোট খুবই। হ্যাঁ, মানে আপনারা মানে আপনি সন্তানের মতো ওনাদের সাথে। হ্যাঁ, তপনদা আমাকে তাই, তপনদার বাড়ি যেতাম, তপনদার ছেলে মেয়ের সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছিল, এবং এত ভালোবাসতেন, তপনদার স্ত্রী আমাকে খুব ভালোবাসতেন, বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানো, এ করা। হ্যাঁ, শঙ্করদা এবং শঙ্করের বোন দিদি কৃষ্ণা। হ্যাঁ,
তখন ওরা খুবই ছোট আমরা যখন ওখানে ছিলাম, এবং তপনদা ওই বাসায় আমাকে পেন খাতা দিয়ে নাম সই করা, ঠিকানা সই করা, ইংরেজিতে সই করা, এইসবগুলো শেখাতেন আর কি। তারপরে উনি ওই শেখাতে শেখাতে আবার উনি তখনকার দিনে ওইসব গাড়ি ভাড়া কত কি লাগবে, কোম্পানি ওটা তখন প্রাইভেট ছিল না তো, কিন্তু তখনকার দিনে যারা ওই বড় শিল্পীরা যাতায়াত করতেন তাদের গাড়ি ভাড়াটা কোম্পানি দিয়ে দিতেন, তা সেটা ওনারা হিসাব রাখতেন, বাসে কত লেগেছে, রিক্সা কত লেগেছে, ট্রেন কত, সেই হিসাবটা আবার আমাকে দিয়ে তপনদা করাতেন, ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানেজারের কাছে গিয়ে দিয়ে ম্যানেজার আবার ওদের পেমেন্ট করে দিত। এইরকমভাবে তপনদা আমাকে এই ওই ৭০ নম্বরে ২ বছর ওই থাকার পরে তপনদা আমাকে নিয়ে আসে নবরঞ্জন অপেরা, রক্তাক্ত আফ্রিকা। রক্তাক্ত আফ্রিকা ৭০ সালে রক্তাক্ত আফ্রিকা, হ্যাঁ রক্তাক্ত আফ্রিকায়। সে তো দারুণ একটা পার্ট ছিল আমার, জুয়াও বলে একটা ক্যারেক্টার করতাম, নিগ্রো। তা সেইটাতে আমাকে নিয়ে আসে এবং সেই পার্টটাও আমি করি, খুব ভালো দারুণ চলেছিল। ইয়ের লেখা রমেন লাহিড়ির, ওটা বোধহয় শম্ভুবাগ মনে হয় না, রমেন লাহিড়ি রক্তাক্ত আফ্রিকা, শম্ভুবাগ তো ওইটা লোকনাট্যের জন্য লিখেছিল প্রথমে, কিন্তু তারপরে বোধহয় নবরঞ্জনে হয়। যাই হোক ওইটা নবরঞ্জনই হয়, রক্তাক্ত আফ্রিকা, হ্যাঁ নবরঞ্জনই হয়েছিল, হ্যাঁ 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 ওই রক্তাক্ত আফ্রিকা। এবার নবরঞ্জনের পরে আমার দীর্ঘ কেটে যায় ৯ বছর। ৯ বছরের মধ্যে আমার অভিনয় ওখানে রক্তাক্ত আফ্রিকা, তারপরে জন্মের অভিশাপ, তারপরে বোধহয় তপনদা বেরিয়ে যায়, কিন্তু আমি ওখানে থেকেই যাই। কারণ এবারে কী হয়, নবরঞ্জন অপেরার যিনি মালিক শম্ভু ঘোষ, তার আর আমি খুব স্নেহধন্য হয়। আপনি কি শেখর গাঙ্গুলির সঙ্গে ফেরারি ফৌজেও ছিলেন? হ্যাঁ ওই তো সেটাও বলছি। এবারে আমি যখন তখন ওই অভিনয় করি লক্ষণ বর্জন, ওই জন্মের অভিশাপ। এবার লক্ষণ বর্জনেই তো ভারতী সিনহাও ছিল, হ্যাঁ তারারানী পাল ছিল, হ্যাঁ 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 তারারানী পাল বোধহয় নিয়তি করতেন, আর ভারতীজি বোধহয় কি একটা করতেন, উর্মিলা করতো ওই লক্ষণের, হ্যাঁ লক্ষণের, আর করতো তপন কুমার করতো লক্ষণ, রাম করতেন অবনীবাগ, হ্যাঁ আর আমি করতাম লব, আর একটা বাচ্চা ছিল সে ছিল কুশ। তার মানে আপনি ৭০ নম্বর ছেড়ে নবরঞ্জনে গেলেন, ওখানে আপনার ৯ বছর কেটে। ৭০ নম্বরে ২ নাট্যভারতী ১, ৭০ নম্বর ২ নাট্যভারতী, নবরঞ্জন হচ্ছে ৯ বছর, পরপর ৯ বছর। ৯ বছরের মধ্যে ওখান থেকে আমি বলছি কোন বছর পর্যন্ত অভিনয়, তারপর থেকে লাইটে চলে আসি। সেটা হচ্ছে জন্মের অভিশাপ, ওই লক্ষণ বর্জন, রক্তাক্ত আফ্রিকা, লক্ষণ বর্জন, জন্মের অভিশাপ, সোনাডাঙ্গার বউ, না সোনাডাঙ্গার বউ তখন ওখানে না। এবারে এই লাস্ট বইটা করি আমি, তপনদার সঙ্গে একটা ক্যারেক্টার, একটা নাটক ছিল ওই জন্মের অভিশাপ বলে একটি নাটক ছিল, বই ছিল। সেই বইটাতে তপনদাস একটা খুব ভালো বইটা, সেই বইটাতে আমি একটা অন্ধ ছেলের পাঠ করতাম, তখন এখানে ছেলে। তা সেই অন্ধ ছেলে গল্পটা হচ্ছে, একজন তপনদা হচ্ছে একটা মস্তান টাইপের লোক, কিন্তু সেই অনাথ বাচ্চাদের নিয়ে, ছেলেপিলেদের নিয়ে, তাদের মায়ায় পড়ে গিয়ে তাদের নিয়ে একটা তৈরি করে, মানে কি অনাথ আশ্রম টাইপের, এবং তাদের দিয়ে ধূপ, কাউকে দিয়ে ধূপ, কাউকে দিয়ে মাজন, এইসব বিক্রি টিক্রি করে সেইভাবে চলায় এবং তাদেরকে মানুষ করে। তা আমার শুরুটা হয় ওখানে ওই নাটকের। তা আমি একজন অন্ধ ওই ভিকিরির মতো ঘুরে ঘুরে বেড়াই। তা সেই সময় আমার রাস্তাতে একজনের সঙ্গে আমার ঠক্কর লাগে, মানে ধাক্কা লাগে। ধাক্কা লাগাতে আমি পড়ে যাই, তখন গায়ে হাত দিয়ে দেখি কিনা সেও একজন খুব অসুস্থ, সেও একজন বিবেকের পাঠ করতেন, আগে মহিলার পাঠ করতেন বিনোদ কুমার বলে। আচ্ছা, বিনোদ রানী, হ্যাঁ বিনোদ রানী। আচ্ছা সে বছর তখন বিবেক হয়ে গেছে, হ্যাঁ তখন পরে গান করতেন, চরিত্রও করতেন, অভিনয় করতেন। তা ওই পাঠটা করতেন ওই বিনোদদা। তা বিনোদার সঙ্গে আমার ধাক্কা লাগে, তখন ও খুব অসুস্থ, জ্বর, গায়ে হাত দিয়ে থেকে জ্বর, তখন ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাতে গেলে পয়সার দরকার, কোথায় পয়সা পাই? তখন আমি সেখানে একটা গান করি, গান করে ভিক্ষে চাই। ওটাতে সবাই দর্শকরা সে ভিক্ষে দিত, প্রচুর বলি। গানটা হচ্ছে, চরণ ধরি ও দাদা ভাই, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, চরণ ধরি ও দাদা ভাই, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। মা দিদিরা আছো যারা, আমি কাঙাল বলে ঘৃণা করে রেখো না কো আমায় দূরে ফেলে, দুঃখের জ্বালা আর সহে না, দুঃখের জ্বালা আর সহে না, একটু সদাই হও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। এই গানটা যখন গাইতাম তখন স্টেজে খুচরো পয়সা
মানে ভর্তি হয়ে যেত মিউজিশিয়ানদের হারমোনিয়ামের উপরে এর উপরে, মানে কত কত টাকা ওই পয়সাও মানে সেই গান করে করে করতাম, সেই সবাই মিলে খাওয়া দাওয়া হতো। তো ওই গানটা মনে আছে আমার, এইটুকুনি মনে আছে, মাঝে মাঝে ভুলে যাই। কোন পালার পার্টিকুলার? ওই জন্মের অভিশাপ, ওই জন্মের অভিশাপ। তপনদা ওই যে বললো একটা মস্তানের পাঠ করতেন, আর আমাদের এইসব অনাথ শিশুদের বা এইসব বাচ্চাদের নিয়ে অন্ধ হ্যান ত্যান নিয়ে ওই নাটকই। আরও একটা জায়গায় ওই বিনোদদার সঙ্গে আরেক জায়গায় আর একটা গান, বিনোদদার আমি ওই যখন তপনদা যখন আমাদের নিয়ে সব করে ফেলেছেন, কেউ ধূপ বিক্রি করে, কেউ মাজন বিক্রি করতে বেরিয়েছে, আমি আর ওই বিনোদ দুজন একসঙ্গে। এনেছি ভাই দাঁতের মাজন, গুণের নেই কোশেষ, একবার নিলে বলতে হবে বেশ মাজনটি বেশ বেশ। এনেছি ভাই দাঁতের মাজন, ছায়া ছবির যত তারা এই মাজনে মাজেন তারা, ছায়া ছবির যত তারা এই মাজনে মাজেন তারা। মিথ্যে নয় এ কথা মোর, মিথ্যে নয় এ কথা মোর, জানে সর্বলোক, একবার নিলে বলতে হবে বেশ মাজনটি বেশ বেশ। এনেছি ভাই, এই মাজনে বিক্রি হতো স্টেজে, স্টেজে মাজনে বিক্রি হতো। তো যাই হোক, এইরকম ধরনের কিছু কিছু গান মনে আছে, সবটা মনে নেই। লক্ষণ বর্জনের একটা গানের কথাও মনে আছে আমার, লক্ষণ বর্জনের যখন মা যখন চলে গেছে, ওই লক্ষণ বর্জনের গল্পটা মনে আছে কিনা, ওকে সীতাকে যখন পাতালে, সেখানে একটা গান ছিল, আমি কুশ দুজনে একসঙ্গে মিলে গাইতাম। ও মা তুমি কোথা গেলে, লবকুশে ফেলে, মোরা দুটি ভাই কাঁদি যে সদাই, পরানো উঠিছে দুলে, ও মা তুমি কোথা গেলে। এইরকম ধরনের কত করে নবরঞ্জনে ফেরারি ফৌজ যে বছর হয়, সেই শেখর গাঙ্গুলি ফেরারি ফৌজ, তখন আস্তে আস্তে আমি লাইটটা আসি, অভিনয় করতে করতেই আমি তখন লাইটটা আস্তে আস্তে লক্ষণ বর্জন, হ্যাঁ তার নবরঞ্জনে, তারপরে ওইসবের পরটা হচ্ছে লক্ষণ বর্জন আর সরমা, লক্ষণ বর্জন সরমা, তারপরে লক্ষণ বর্জনের পরের বছর হচ্ছে বোধহয় মহুয়া, না মহুয়া তো পরে, আরো তার মাঝে তো লাইলা মজনু, ওই লাইলা মজনু, সরি লক্ষণ বর্জনের পরই তো আমি সেইটাই, লাইলা মজনু মহুয়া এইসব গুণ হয় তখন, ইন্দ্রদাস সন্ধ্যাদির সঙ্গে, ওটাও নবরঞ্জনী, তখন আমি লাইটে এসে গেছি, তার আগে ফেরারি ফৌজ। এবার ফেরারি ফৌজ সাহেব বিবি গোলাম, হ্যাঁ সাহেব বিবি গোলাম, তখন লাইট মহুয়াতে এই লাইলা মজনুতে ছিলেন তো, হ্যাঁ লাইলা মজনুর কথা বলুন এবার। বলছি ফেরারি ফৌজ আগে বলি, লাইটটা এলাম হচ্ছে যখন ফেরারি ফৌজ নাটক হয়, ওই বিশাল ব্যাপার। মৃণাল সেনের, উতলু তখন ডিরেকশন, উতলু লেখা, মৃণাল সেন ডিরেকশন, উতলু গ্রুপের একজন লোক মৃণাল সেন বলে একজন আছেন, মৃণাল ঘোষ, সরি মৃণাল ঘোষ, হ্যাঁ পিএলটি মৃণাল ঘোষ, ওনার ডিরেকশন ছিল। আর উতলু যে ক্যারেক্টারটা করতেন সেই ক্যারেক্টারটা শেখরবাবু করতেন। যাই হোক, তাতে তো ওই বিশাল একটা রস্টাম করা হয়েছিল, সেই তার ভিতর দিয়ে সুরঙ্গর ভেতর দিয়ে যে গ্রিন একদম ঢুকে যেত, ইয়ের বাদ আপনার রাধার ঘর দিয়ে যেটা চলে যেত আর কি বিপ্লবীরা। তা সেইখানে ওই নাটকটাতে প্রচুর লাইটের ব্যাপার ছিল, প্রচুর লাইটের ব্যাপার ছিল। শক্তি ব্যানার্জি বলে একজন আর্টিস্ট ছিলেন, তিনি তরুণ অপেরাতে ছিলেন। তরুণ অপেরাতে তখন যখন ওই হিটলার লেলিন হ্যান উনি ছিলেন প্রথমে আসেন পম্পটার হিসেবে, তখন ওইখানে উনি লাইট করেন, লাইট করে এবারে আসেন নবরঞ্জন অপেরা, সেই বছর আসে আর কি। আসার পরে অভিনয় করতেন। এবারে তাপস বাবুরই একটা গ্রুপের একটা লোককে নেওয়া হয়েছিল এর লাইটটা করার জন্য, ফেরারি ফৌজে লাইটটা করার জন্য। এবং তাতে ফেরারি ফৌজ নাটকের ওই যে রস্টামটা বিশাল বড় একটা রস্টাম করেছিল, তার জন্য দলে একটা কার্পেন্টার রাখা হয়েছিল ওই রস্টামটা ফিটিং করার জন্য। হ্যাঁ, একটা কার্পেন্টার দলে থাকতো, ওই আমাদের মিনারভার ওখানকারই একজন, প্রতি আসরে গিয়ে সে ওটা প্রত্যেক দলে থাকতো এবং সে প্রত্যেক জায়গায় গিয়ে ওটা ফিট করতো। এবং সেই নাটকটাতে লাইটের প্রচুর একটা ব্রিজ ভাঙার ব্যাপার ছিল, তারপরে আপনার বোম্বিং ছিল, অনেক জায়গায় বোম্বিংয়ের ব্যাপার ছিল। সেই বোম্বিংগুলো ঠিক যেখানে থেকে বোম্বিং হবে, তখন আবার কি হাতে, এখন যেন আমরা চকলেট বোমে ফিউজ ঢুকিয়ে বোম ফাটাই, তখন তা না, হাতে করে সে বাঁধা হতো, বারুদ টারুদ দিয়ে এসব দিয়ে বেঁধে টেঁধে দড়ি দিয়ে প্রচুর বাঁধতাম আর কি, বেঁধে ইলেকট্রিক সিস্টেম তার ঢুকিয়ে আর কি। যাই হোক, কোথায় এরকম পোস্টিং করে সব রাখা হতো আর কি, ঠিক যে জায়গায় থেকে যে ইয়ে হবে সেখান থেকে বাস্টিং করতো। তা সেই
নাটকটাতে ওই যে তাপস সেনের গ্রুপ থেকে যাকে আনা হয়েছিল তিনি রিহার্সালও কিছুদিন করলেন, করাটার পর হঠাৎ কাশী বিশ্বনাথের রিহার্সাল, তখন উনি হঠাৎ করে মানে কোনো কারণে হয়তো আসেনি বা ফেল করবে না এরকম একটা ব্যাপার ঘটে গেল। তখন কি হবে, কে লাইট চালাবে? তার আগে থেকে আমি টুকটুক করে একটু একটু করে লাইট করি। ওই আমাদের ওই শক্তিটা যে করতেন তার সঙ্গে এসে আমি ওই একটু লাগানো খোলা অভিনয় করতাম, ব্যালে নাচে, ওই যে নাচের গ্রুপে নাচ করতাম, আবার এসে একটু লাইট টাইটও করতাম। করতে করতেই তখন আমাকে বললো যে তখন বাদলদাকে ডাকলো, বাদল চক্রবর্তী জানেন লাইটে ছিল যাত্রায় নাম করা একজন, বাদলদাকে ডাকলো। তখন বাদলদা বোধহয় অগ্রগামী না কোথায় কাজ করতেন, তা বাদলদা বললো আমি তো হবে না, তো দেখ উত্তমই হবে, উত্তমই পারবে। শক্তিদাকে বললো, শক্তিদা ওরা বন্ধুর মতো আর কি, তা শক্তিদাকে বললো দেখ উত্তমই পারবে। এবার আমাকে বললো, আমাকে দিয়ে রিহার্সাল করিয়ে একদম এ করলে, সেই থেকে পুরোপুরি লাইট আমি ঢুকে গেলাম। তখন থেকে অভিনয়টা পুরোপুরি বন্ধ, একদম পুরোপুরি লাইটে, সেই থেকেই লাইটে। তাহলে মহুয়াতে এই ইয়েতে আপনি লাইট করেছেন? লায়লা মজনু আমি লাইট, তখন লায়লা মজনু আপনার মহুয়া এসব নাটকে তখন আমি পুরোপুরি লাইট, তখন আপনি অভিনয় করেনি। এইবার যাই হোক, আপনার ফেরারি ফৌজ থেকে আপনার আলোক শিল্পী হিসেবে বিশ্বাসের ফেরারি ফৌজ থেকে শুরু হলো। হ্যাঁ, ফেরারি ফৌজ থেকে শুরু। এইবারে ওটা সালটা আমার মনে নেই, নবরঞ্জনেই সব, ফেরারি ফৌজ ৭৪ সাল, এবং নবরঞ্জনের লাস্ট আমার হচ্ছে নবরঞ্জনের লাস্ট বই ফেরারি ফৌজ হচ্ছে সেই বছর লোকনাট্য ছেড়ে শেখর গাঙ্গুলি নবরঞ্জনে এলেন, ফেরারি ফৌজ করলেন সে বছর। তারপর নবরঞ্জনের লাস্ট বইটা হচ্ছে আমার মানে অভিনয় করা না, অভিনয় লাইট করা, বাট সে নবরঞ্জন থেকে আমি গেলাম আর্য ফেরায়, সেটাও লাইটে তখন। হ্যাঁ, তাহলে ছন্দা চ্যাটার্জির সঙ্গে গেছেন যে ছন্দাদি ইন্দ্রদা, না ওই তখনই আস্তে আস্তে নাগিনী কন্যা না, আমি ছন্দাদির সঙ্গে আর্যফেরা যে বছর আমরা ছন্দাদি মহুয়া আছে, প্রথম বছর আমি আর্যফেরায় ছিলাম 2 বছর, সেটা হচ্ছে একটা সাগরিকা একটা উল্কা। প্রথম বছর সাগরিকা আমাদের এর শৈলেশ 80 সালে, হ্যাঁ ওই 79 সালে হচ্ছে নাগিনী কন্যার কাহিনী, এবং নাগিনী কন্যা আমি ছিলাম না। আপনি ছিলেন না? আমি ছিলাম হচ্ছে সাগরিকা। এখানে আপনি আগে লায়লা মজনুর কথাটা বলুন। লায়লা মজনুর যে শেষ দৃশ্যটা, সেই দৃশ্যের আলোক পরিকল্পনা বা সেই দৃশ্যের অভিঘাত সম্পর্কে কিছু বলুন। সেই দৃশ্যের আলোক পরিকল্পনা ছিল আমাদের একটা, ওদের যখন ওই মানে দুজনকে কবর দিয়ে দিচ্ছে মেরে, তখন এই রস্ট্যাম্পে একটা এরকম বাক্স করা হয়েছিল, এতটা হাইটের বাক্স দিয়ে ওড়না দিয়ে ঢাকা থাকতো, আর ওর ভেতরে রস্ট্যাম্পের ভেতরে লাইট থাকতো। এবারে সেইখানে যখন ওরা ওই অন্ধকারে এসে দুজনেই ওই সাদা একটা মানে সাদা আলো পরে আসতো, ভেতরে সাদা পরা, হ্যাঁ সাদা পরা থাকতো আর কি, দিয়ে ওখানে শুয়ে পড়তো কবরে। যখন উঠতো ওই ওড়না সাদাটা যখন উঠতো, তখন এই ভেতর থেকে লাইটগুলো জ্বলতো, দেখতে একটা, তখনকার দিনে ওই লাইটটাই অনেক, এখনকার দিনে হয়তো আরো অনেক রকম। ওই সিনটা মানুষের মধ্যে কেমন প্রভাব ফেলতো, বিশাল। তখন লায়লা মজনু বাবারি বাপ, মানে মানুষ। ছন্দা চ্যাটার্জি বলেছে যে ওই সিনটা আমার জীবনের শ্রেষ্ঠ দৃশ্য। ঠিকই বলেছেন ছন্দাদি। তখন তো সাগরিকা এইটা গেল লায়লা মজনু পরের বছর গানটা কি আপনার মনে আছে? লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁকি খোলো, এই গানটা ছিল এইরকম ধরনের হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ডটা বাজতো। হ্যাঁ, এইটা আরেকটা ওখানে ইয়ের গান ছিল আমাদের, এই বুলাদি মানে বুলা ঘোষ মানে অমিতাভদার ভট্টাচার্যের মেয়ে। হ্যাঁ, আর অমিতাভদার টাটা এখানে জামশেদপুরে বাড়ি। বুলাদি একটা পাঠ করতেন, তাতে ওই খুব মজার পাঠ ছিল বুলাদির সঙ্গে আর অমিতদা, এবং আমাদের শক্তিদাও অভিনয় করেন। আমি তখন পুরোপুরি লাইটে, বিনা ঘোষও ছিল। হ্যাঁ, বিনা ঘোষও ছিল, ওই লায়লার মা করতো, আঙুর খেত। বঙ্কিম মুখার্জি ছিল গায়ক। তো যাই হোক, এই হচ্ছে লায়লা মজনুর। আরও ওই এক জায়গায় যেখানে আপনার ওই একটা আরবিয়ান টাইপের একটা গান হতো, নাচ হতো, সেখানে যখন মজনুকে নিয়ে ওই যে গানটা। আর এই ইন্দ্রলাহিড়ী এবং ছন্দা চ্যাটার্জির রোমান্টিসিজমটা কেমন দেখেছিলেন দর্শকের মধ্যে? তাদের ইয়েটা কেমন ছিল? বিশাল ছিল তখন তো, মানে একদম ওই লায়লা মজনু, মহুয়া, সাগরিকা, এ তো সব তখন মানে স্বপন কুমার, স্বপ্না কুমারীর পরে যাত্রায় জুটি হিসাবে রোমান্টিসিজমের ক্ষেত্রে তো ছন্দা চ্যাটার্জি, আমারও মনে হয় তাই, কারণ অরুণ দাশগুপ্ত, বিনোদ দাশগুপ্তের যে জুটিটা ছিল সেটা রোমান্টিক হিসেবে না, কিন্তু ইন্দ্রলাহিড়ী ছন্দা চ্যাটার্জি যে রোমান্টিসিজম যুব সমাজে তখন প্রভাব ফেলেছিল, তখন একটা এই হয়ে গেছিল ইন্দ্রলাহিড়ী ছন্দা চ্যাটার্জি এইরকম একটা প্রভাব হয়ে গেছিল তখন।
পরের বছর মহুয়াতেও আপনি লাইট, হ্যাঁ মহুয়াতেও বিশাল ব্যাপার তখনও। সন্ধ্যা মহুয়া, হ্যাঁ সেই সন্ধ্যাচার্যি মহুয়া, এবং মহুয়া যখন সন্ধ্যা দিয়ে বেরোতেন একটা ঝুবড়ি মতো করেছিল আর কি এরকমভাবে, এই রষ্টমিকটা বসিয়ে তো সেটা মাঝখানটা খুলিত, ওখান থেকে মহাদেব। আচ্ছা, মানে বোঝাতে চাইতো যে একটা সাপের হ্যাঁ ঝুবড়ির থেকে ওই স্টাইলে বেদিনীটা, কিন্তু ও অ্যাকচুয়ালি বেদলির মেয়ে নয়, ভালো ঘরের মেয়ে। সে বছর ছিল মনোরঞ্জন ভট্টাচার্য, উনি করেছিল হুমড়োবাদ। মনোরঞ্জন ভট্টাচার্য এই চেহারা, হ্যাঁ উনি হুমড়োবাদ সর্দার, হ্যাঁ সর্দার। তা ওই ইন্দ্রলাহিড়ী করেছে নদের চাঁদ। হ্যাঁ তা এই হচ্ছে ছন্দাদি মহুয়াদি, এই ছন্দাদি সাগরিকার মতন একটা, মানে সেই মহারাষ্ট্রের মালওয়ালি একটা গল্প সাগরিকা, যতদূর আমি জানি, মানে ওই সেই গল্পটা যখন যাত্রায় করা হলো ওইটা নাকি খুব হিট করেছিল, মানে ছন্দাদি বলেছে যে সাগরিকা আমার একটা মানে বিগ প্রোডাকশন। হ্যাঁ সাগরিকা হিট বই, ওই আর্যপেরায়। সাগরিকা ওই ছন্দাদির সঙ্গে আমাদের ছন্দাদি আর ইন্দ্রদা মনে হয় সাগরিকাই বোধহয়, তারপরে বোধহয় ওরা একসঙ্গে আর কোনো দলে কি কাজ করেছে কিনা আমার তারপর থেকে আলাদা হয়ে গেছে, ওইটাই বোধহয় লাস্ট। তারপরে আর্যপেরা পরের বছরও ইন্দ্রদা ছিলেন, ছন্দাদি আর ছিলেন, পরের বছর উল্কা চলে গেল তো ইয়েতে, উনি তো ওখান থেকে চলে গেল গণবাণীতে। যাই হোক আমার অতটা মনে নেই, তবে আমাদের সেই বছর বই, পরের বছরের বই হয় উল্কা। ইন্দ্রদা ছিলেন। ওই অবধি আপনি ছিলেন আর্যতে? না আরো ছিলাম 2 বছর। হ্যাঁ ওই অবধি ছিলেন, তারপরেই তো শ্রীমতী বেগম। হ্যাঁ তারপরেই আমি চলে আসি 81 এ দেবী মালিনী আর আর্যপেরার পরের বছরই আমার লোকনাট্য। এই লোকনাট্যে আসার পরে আবার লোকনাট্য 9 বছর এক নাগারে, একবারে পরপর লোকনাট্যতে এক নাগারে 9 বছর বলতে একদম 1990। 9 বছর মানে লোকনাট্য আমি শুরু করেছি ওই শ্রীমতী বেগম আর মায়ের আঁচল, তার মাঝখানে যা সব হয়ে গেছে। লাস্ট হচ্ছে বোধহয় আমাদের পঞ্চপ্রিয়া পাঞ্চালী, সাতকা সন্তান সব লোকনাট্যে তখন। পঞ্চপ্রিয়া পাঞ্চালী তো সেই পঞ্চপ্রিয়া পাঞ্চালী লাস্ট 93-94 মহুয়া ভট্টাচার্য। হ্যাঁ মহুয়া ভট্টাচার্য তো প্রথমে ছিলেন, গান্ধারী জনিবাসে ছিলেন, ছেড়ে গেছিলেন, পরে আবার এসেছিলেন। ওই পঞ্চপ্রিয়া পাঞ্চালী হচ্ছে আমার লোকনাট্যে আবার লাস্ট আর কি। তারপর আমি যাত্রা ছেড়ে দিই, মানে দলে কাজ করি না আর, তখন এই লাইট টাইট হয়ে যাওয়ার পরে। আচ্ছা, মানে ওই 93-94 অবধি আপনি পেশাদার দলে লাইট করেছেন? হ্যাঁ লাইট মানে চালাতাম আর কি, নিজে কন্ট্রোল করতাম। তারপর নিজে মাল এই মেটেরিয়ালস করে নেওয়ার পরে তখন আর দলে কাজ করতাম না। তা এই যে আপনি 9 বছর লোকনাট্যে ছিলেন, তার মধ্যে কিছু বিখ্যাত যাত্রার ইতিহাসের শ্রেষ্ঠ প্রোডাকশন হয়েছে, তার মধ্যে একটা গান্ধারী জননী। কথাটা বলুন। একটা গান্ধারী জননী, মানে গান্ধারী জননীর কি বলবো, ওই যে একটু আগে আলোচনা করছিলাম বোধহয় তখন আপনার দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্যটা যখন আমরা গান্ধারী জননী, আমাদের গান্ধারী জননী আর নাট্য কোম্পানি হচ্ছে কুরুক্ষেত্রে কৃষ্ণ, দুটোই প্রায় একই বছর, এবং কম্পিটিশন করে, মানে এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এত মারকাটেরই ব্যাপার। এবং ওরা তো সাইক্রোমা পদ্ধতিতে অনেক কিছু দেখিয়েছিল, আমাদের সবটাই যেটা দেখানো ছিল সবটাই ডাইরেক্ট লাইভ একদম ছিল। এবং একটা কৃষ্ণর বস্ত্রহরণ সিনের একটা সিনেই 3-4টে হাততালি পড়তো। তা আরও দুঃশাসনের ওই যে করেছিল, মানে ভাবা যায় না। উরুভঙ্গমের দৃশ্যটা পরে, তার আগে হচ্ছে যখন ওই দুঃশাসনে বুক চিরছে ভীম, আর ওই মৌমাদি এর পাশে গিয়ে, রসনার পাশে গিয়ে সেই এই রক্ত নিয়ে আসলে মারছে, মানে সে এখনো পর্যন্ত মনে পড়লে না গা কাটা দিয়ে ওঠে। ওই নাড়ি ভুড়ি বার করছে যখন, সেই কস্টিউমটা ওইরকমভাবে কস্টিউমটা করেছিল, যে একটা লেদারের এরকম জ্যাকেট মধ্যে, যুদ্ধের যেরকম জ্যাকেট হয়, এই জ্যাকেটের মাঝখানে এরকম চেন দেওয়া, এইটাকে ওই চেন না ওইগুলোকে কি ভেলবো না কি বলে ওগুলোকে, ওইগুলোকে এরকম চিড়ে দিত তো, আর ওখানে ভেতরে প্লাস্টিকের মধ্যে রক্ত মাখানো নাড়ি ভুড়ি থাকতো, যেমন এই ব্লাড টিউবের মধ্যে না, ওগুলো হচ্ছে এই যে বেলুন, লম্বা লম্বা যে বেলুন ফোলায়, তা বেলুনটা ফোলানোর আগে যেরকম হয় সরু সরু এতটা হয়, তো ওগুলোকে জোড়া লাগিয়ে ঠিক নাড়ির মতো, কিন্তু ফোলানোর আগে দেখবেন ওই লম্বা বেলুন ফোলানোর আগে, সরু সরু লম্বা বেলুন হয় না, ঠিক ফোলানোর আগে কিন্তু ওই নাড়ির মতো ওইগুলোকে সব ওই প্লাস্টিকের মধ্যে রক্ত মাখিয়ে দিত। এরকম করে সেই ভীম যে করতো, মনোজদা বলে একজন, এই সোদপুরের এই বাড়ি ওনার, মনোজ দাস, সেই বুকটা না এরকম চেয়ে না, মুখটা এরকম করে, মুখটা এরকম করে না, এরকম করে তুলতো, বাচ্চাগুলো সামনে ভয় পেয়ে যেত যখন ওইটা তুলতো আর কি। আর দ্রৌপদী মহাভারত কি রক্তটা নিয়ে, মানে এই দ্রৌপদী তখন সে প্রতিশোধটাই, তখন সে এই বুক থেকে রক্ত নিয়ে আঁচল বেনি বাঁধবো বলেছিল, প্রতিজ্ঞা করেছিল। এইসব সিনগুলো, তারপর দৈবান হ্রদ, যেখানে কৃষ্ণ গিয়ে সব করছে এক একটাই, ও সিনগুলো যা ছিল দাদা বলার মতো নেই। অথচ বইটা আমাদের লাইভ, সবটাই লাইভ দেখানো হতো স্টেজে, সবটাই একদম ডাইরেক্ট স্টেজে দেখানো হতো।
তার মধ্যে দিয়ে তখনকার দিনের লাইট প্রথম সিনে ওই যে মীনাক্ষীতে যখন গান্ধারী ঢুকতো ওখানে মানে সত্যিকারের মশাল নিয়ে ঢুকতো, একদম অরিজিনালি মশাল। আর আমাদের লাইটের যে কালারটাও যে আমরা ইউজ করতাম মশাল কালারের একটা পেপার ছিল, সেই পেপারটা দিয়ে আমরা লাইটে লাগিয়ে ফলতে, তখন ফলতে লাগিয়ে ওইটা দিয়ে ধরাতো কৃষ্ণকে আর দ্রৌপদীকে। তখন তো সারা স্টেজ এমনি অন্ধকার, শুধু প্রথম ঢুকতো তো মশাল নিয়ে, তারপরে কৃষ্ণ রষ্টম দিয়ে আবির্ভাব। এই যে হস্তিনাপুরের এই যে সমস্ত রাজ পরিবারের এই যে কাস্টিংগুলো কেমন ছিল? অসাধারণ। বলছি নীলমণিবাবুর সেই সময় যে মানে 5টা পঞ্চ পাণ্ডব যখন দাঁড়াতো মনে হচ্ছে মহাভারত থেকে উঠে, সত্যি। আর কস্টিউমও সেরকম ছিল, চেহারাও সব সেরকম ছিল। ভীম তো ভীম, অর্জুন তো অর্জুন, যুধিষ্ঠির এই লম্বা চেহারা যুধিষ্ঠির, আর অশোক কুমার তো একাই, অশোক কুমার কৃষ্ণ, দীনু বন্দ্যোপাধ্যায় হচ্ছে দুর্যোধন, আর দুঃশাসন ছিলেন আপনার মহাদেব ঘোষ, আর কর্ণ করতেন অশোক চৌধুরী, আর ছোট তপন কুমার করতো তপন কুমার শকুনি, কুন্তি করতেন নমিতা বিশ্বাস, আর মীনাক্ষী দি গান্ধারী, আর দ্রৌপদী হচ্ছে আমাদের মহাদি, আর উত্তরা করতেন রেখা বোস। রেখা বলে একটি মেয়ে, যার যে হচ্ছে লোকনাট্যের এক সময় পরিচালক ছিলেন দিলীপ কুন্ডু, চেনেন কিনা জানি না বা নাম শুনেছেন, দিলীপ কুন্ডু বলে, উনি ওনার শালি, ওনার শালি হচ্ছেন ওই হচ্ছে রেখা বোস, উনি করতেন উত্তরা। ওই একটু ছোটোখাটোই দেখতে ছিল, ভালো, খুব ভালো। আচ্ছা, এই হচ্ছে আমাদের গান্ধারী জননীর। এবং শো যে মানে যেখানে ভগবান বাবু তো খুব হিট করেছিল, হিট মানে ও তাই প্যান্ডেল প্রত্যেকে প্যান্ডেল খুলতে হতো, এমন নাটক, বাপ রে বাপ। ওই রিক্সা করে অশোক কুমারের অভিনয়, অশোক কুমার যখন ওই ভাইদের মানুষ করেছে এবং সেই লাস্টে কোর্টের সিনে বিচার হচ্ছে কি না ও মার্ডার করেছে, ভাই মার্ডার করে দিয়েছে, আর আপনার ভাইকে বেশ্যাবাড়িতে নিয়ে যাচ্ছে রিক্সা করে, সেটা হচ্ছে অশোক কুমার, রিক্সাটা টানছে অশোক কুমার। আচ্ছা, আর ভাই হচ্ছে ওই মহাদেব ঘোষ ছোট ভাই, আর বড় ভাই হয়ে গেছে কোর্টের জাজ হয়ে গেছেন, আর বেশ্যা হয়েছেন আপনার ওই মীনাক্ষী দে, তাকে স্টেজে রিক্সা উঠতে একটা, ওই রিক্সাটা টেনে নিয়ে যাচ্ছে অশোক কুমার, ওই ভাইকে রিক্সা করে নিয়ে যাচ্ছে বেশ্যাবাড়িতে। ওঠানো তো রিক্সা অর্ডার দিয়ে তৈরি করা হয়েছিল, মানে খুব বেশি চওড়া না, স্টেজের মাপে, এটা সেটা করা যাতে ওঠে এবং সেটা দিকে ঠেলতে হবে তো। আর তার হেল্পার হচ্ছে মানে অন্য কেউ ঢুকতে পারে না, সেহেতু ওই আমাদের তপন কুমার, ছোট তপন কুমার হচ্ছে বন্ধু, এই ফ্যামিলির বন্ধু ছিল, এই তখন ওই হিতৈষী ছিল এই ফ্যামিলির, সে তখন এই রিক্সাটা পেছন থেকে ঠেলতো, মানে ওকে অশোক কুমারকে হেল্প করতো আর কি। আর ওই উপরেতে রিক্সাটা ঠেলা হতো, ট্র্যাজিক ভাবে ব্যাপারটাকে দেখানো হয়েছে। হ্যাঁ, রিক্সা থেকে ঠেলারও একটা লোক লাগতো, তুলতে হবে তো স্টেজে। তারপরে আরেকটা বিখ্যাত হচ্ছে 7 টাকার সন্তান। 7 টাকার সন্তানও বিখ্যাত, মানে লোকনাট্যের আমার 3টে বই সব থেকে বেশি, একটা হচ্ছে গান্ধারী জননী, একটা হচ্ছে আপনার ভগবান বাবু, একটা হচ্ছে 7 টাকার সন্তান। আচ্ছা, এইগুলো তো হলো আপনার এই পরবর্তী নবছরে। দেবী মালিনীতে বর্ণালী ব্যানার্জির যে সৌন্দর্য, যেটা দর্শকরা এখনও বলে যে বর্ণালী ব্যানার্জির যা রূপ দেবী মালিনীতে দেখা গেছে, বা ওই যে মালিনীর ক্যারেক্টারে, ও দেবী মালিনীর কথা কিছু বলুন, কেমন যশ হতো তখন? দেবী মালিনীর কথা বলতে গেলে বলুন, দেবী মালিনীটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ার লোকনাট্য। দেবী মালিনী যখন আমি করেছি, দেবী মালিনী তখনও হয়েছে শো, দেবী মালিনী যে বছর হয়, আমার আগের বছর দেবী মালিনী ওদের মানে মেন বই ছিল আমার আগের বছর। মানে অ্যাক্সিডেন্টের পরে আপনি ঢুকেছেন ওখানে, ওদের যখন গাড়ি অ্যাক্সিডেন্টটা হলো, বর্ণালী ব্যানার্জি, সমীর লাহিড়ী মারা গেল, আমরা সে বছর আর্য ফেরায়, হ্যাঁ, যখন অ্যাক্সিডেন্ট, আমাদের পাশাপাশি প্যান্ডেল, আচ্ছা, পাশাপাশি প্যান্ডেল, আমরা প্যান্ডেল থেকে লোক সব আমাদের প্যান্ডেলে আসতে কি না ওই সিমলাগড়ের ওখানে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, দেবী মালিনীর ওদের যে ড্রাইভারটা ছিল শীতলদা বলে একজন আমাদের চিতপুরে খুব নামকরা ড্রাইভার ছিল, খুব ভালো ড্রাইভার ছিল, ও কোনো একটা কারণে গাড়িটা ব্রেকডাউন হওয়াতে ও গাড়িটা নিয়ে যায় না, নিয়ে যাওয়ার জন্য ওখান থেকেই একটা গাড়ি, লোকাল গাড়িটারে ওরা একটা অ্যারেঞ্জ করে নিয়ে যায়, সেই গাড়িটাই অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা, এবারে আমরা যখন ওখানে অ্যাক্সিডেন্ট করেছিল, দলের গাড়ি নয়, দলের গাড়ি না, অন্য গাড়ি। তা সেই যখন অ্যাক্সিডেন্ট হয়, ওই তখন আমাদের প্যান্ডেলে আমরা শুনতে পাই যেরকম ধরো ওই ওদের দলের এই প্রাইভেট অ্যাক্সিডেন্ট হয়েছে, তা সেই ওখানকার দর্শক সব। কিন্তু ঠাকুরের অশেষ কি অশোক কুমারের কিচ্ছু হয়নি, কিন্তু একজন মারা গেছে, আর একজন একদম বর্ণালী ব্যানার্জি, তো প্রচুর ক্ষতি হয়েছিল তখন সেই সময়। তো এই মারা গেছে মনে আমার মনে তো আমাদের ইন্দ্রদার কাকা, ইন্দ্রদার কাকা, হ্যাঁ, এবং বর্ণালী ব্যানার্জিও মানে খুব গুরুতরভাবে অসুস্থ হয়েছিলেন, হ্যাঁ, এবং উনি তো 6 মাস আর শো করতে পারেননি। তারপরের বছর বর্ণালী ব্যানার্জি ওই লোকনাট্যতে ছিলেন, আমিও গিয়েছিলাম, ওই যে শ্রীমতী বেগম, মায়ের আঁচল, কিন্তু সে বছর দেবী মালিনীও কিছু শো হয়েছিল, হ্যাঁ, যেটা খুব হিট করেছিল। হ্যাঁ,
সে বছরই আর কি, সেই জন্য আমার সেকেন্ড বছর ওটা। আর বর্ণালী ব্যানার্জির সঙ্গে আমার প্রথম, তার আগেও অনেক কাজ মানে টুকটাক এদিক ওদিক কোথায় কাজ করেছি, ডিটেলসে মনে না থাকলেও লোকনাট্যে একসঙ্গে আমরা কাজ করেছি। এটা তারপর লোকনাট্য থেকে আপনি গেলেন চন্দ্রলোকে? না, লোকনাট্য থেকে আমি চন্দ্রলোকে কোনো সময় কাজ করিনি। পাণ্ডব জননী কুন্তিতে করেছেন? ওটা তো আমি লাইট ডিরেকশন করেছি। হ্যাঁ, তা কাজ তো করেছে। ওরকম কাজ তুমি অনেক জায়গায় করি, সেগুলো বলুন। সেটাই তো ওরকম কাজ আমি অনেক, সেটা বলছি। আমি ডাইরেক্ট ছিলাম আর মানে অপারেটিংটা চন্দ্রলোকে আপনি করেননি, অপারেটিংটা আপনার আমার স্টাফ করেছে। হ্যাঁ, আমার স্টাফ লোক ডিরেকশন, লাইটের ডিজাইনটা, লাইটের করেছে, কম্পোজিশন আমার। এরকম অনেক আছে, এরকম দ্বারা তো অনেক নাটকই আমি করেছি এরকম। তখন ভৈরববাবুর যেখানেই নাটক দিতেন বলতেন যে লাইটের মালপত্র কন্ট্রাক্টর যেই হোক, লাইটের ডিরেকশনটা কিন্তু উত্তম দেবে, ভৈরববাবু বলেই দিতেন তাদের। এবং সেটা আমি অনেক দলে করেছি, বঙ্গলোক থেকে মানে ভৈরববাবু নাটক যেখানে যেখানে থাকতো সেখানে সেখানে আমার ডিরেকশন, মানে লাইটের ডিরেকশনটা। মাল হয়তো আমার না, মাল হয়তো সোনিয়া সাউন্ডের মাল, কি নারায়ণপাড়ের মালপত্র আমার। ভৈরব অপেরাতেও কি আপনি ডিরেকশন দিয়েছেন? না, ভৈরবের ডিরেকশন, ভৈরবটা শুরু হয়েছে আমার লাইট দিয়ে। আচ্ছা, ভৈরবরা মাতৃঋণ হচ্ছে প্রথম বছর, মাতৃঋণ শোধ বই, সেই বছর আমার লাইট মাইক শুরু, এবং আমারই লাইট মাইক দিয়ে সেই শুরু। না, আপনি যেই লাইটের শুধু ডিরেকশনটুকু দিয়েছেন, সেইখানে বিগ প্রোডাকশনগুলো কি? তার মধ্যে একটা পাণ্ডব জননী কুন্তী। হ্যাঁ, সে তো পাণ্ডব জননী কুন্তী, আপনার 7 টাকার সন্তান, 7 টাকার সন্তান তার হিট বই, আমার ডিরেকশন এবং আমি কাজ করি। না, আপনি শুধু ডিরেকশন করেছেন সেটা? ডিরেকশন করিনি। সেই রকম নাটক হচ্ছে আপনার এই পাণ্ডব জননী কুন্তী, আর কারণ আপনি যেহেতু মহাভারতের মা, আপনি যেহেতু পঞ্চপ্রিয়া পাঞ্চালী অবধি অপারেটর হিসেবে লোকনাট্যে ছিলেন, তাই আপনি তো পাণ্ডব জননী কুন্তীতে অপারেটর হিসেবে কি করে যাবেন? কারণ পাণ্ডব জননী কুন্তী হয়েছে 87-88 সালে। হ্যাঁ, তখন তো আপনি লোকনাট্যে অপারেটিং করছেন। আমি সব ডিরেকশন করতাম, এদিক ওদিক ডিরেকশন করতাম। সেই সেম টাইমে আপনি ডিরেকশন দিয়েছেন। সেটা অনেক দলই করেছি, যেরকম বললাম না, অনেক দলই করেছি। তার মধ্যে বছরগুলো আমার মনে নেই। সেটা হচ্ছে একটা মহাভারতের মা, হচ্ছে কার্তিকবাবুর দলে। কার্তিকবাবুর দলে আমি অনেক ডিরেকশন করেছি, মানে দিগ্বিজয়ীতে। কিন্তু ওদের সাইক্রোমাটা তো এখানে রিহার্সাল হতো না, সাইক্রোমাটা তো রিহার্সাল হতো দেবরাতে গিয়ে, সাইক্রোমার মতো স্টেজ ফেজ বেঁধে একটা স্কুল বাড়ির সামনে স্কুল মাঠে সেরকম করতো। মেন যে নাটকটার, সেই নাটকটার রিহার্সালটা কিন্তু এখানে হতো, এবং তার যে লাইটের ডিরেকশনটা সেটা কিন্তু আমিই করতাম। সেটা কিন্তু কার্তিকবাবু করতেন না, সেটা আমি করতাম। সেটা এরকম অনেক নাটক আছে। আর তার মধ্যে মহাভারতের মা আমার ভালো মনে আছে। মহাভারতের মাতেই বোধ হয় আমাদের সিনেমা থেকে মৃণালবাবু এসেছিলেন। মৃণাল মানে যে রুমকি ঝুমকির বাবা, মৃণাল বোধ হয়, মৃণাল বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মৃণাল ওই যে ভিলেন পাঠ করে এখনো, যে সিনেমাতে ভিলেনের পাঠ করে, জোজোর বাবা, জোজোর বাবা। ও হচ্ছে তখন সেই বছর যাত্রা কর্ণের পাঠ করতেন। আচ্ছা, আচ্ছা, এইটা একটা। আরও এরকম অনেক আছে, নাটকের নাম সব হয়তো আমার মনে নেই। তখন চিতপুরে বলি আমি অনেক দলের সঙ্গে, ভৈরববাবু নাটক মানেই আমার ডিরেকশন, লাইটের ডিরেকশন। সে আমার মালপত্র থাক আর নাই থাক, এইরকম অনেক দলই করেছি। ঠিক নামগুলো অত মনে নেই আমার। তা মোটামুটি কতদিন অবধি পেশাদার যাত্রায় আপনি লাইটের ডিরেকশন দিয়েছেন বা কাজ করেছেন? পেশাদার যাত্রায় আমি তো ওই লাস্ট 2-1 বছর আগে পর্যন্ত কাজ করেছি হ্যাঁ, ডিরেকশন হিসেবে, এবং মালপত্রও দিয়েছি এরকম। এই অপারেটিংটা কবে ছাড়লেন দলে? অপারেটিংটা ছেড়েছি লাস্ট, আমার বলি ওই, হ্যাঁ এবারে বলি, যখন লোকনাট্য আমি ছেড়ে দিলাম, মানে পঞ্চপ্রিয়া পাঞ্চালী যখন লাস্ট করে ছেড়ে দিলাম, কবছর আর যাত্রা করিনি। সাংসারিক বা এই যে মালপত্র করেছি, তার এদিকের ব্যবসা টুকটুক করে করার জন্য যাত্রা করতাম না। তারপরে আমাকে দীনেশবাবু ধরলেন যে উত্তম, আমাদের 1 বছর কাজ করো। তা আমি একটা নাটক করছি, সেই নাটকটা একটা ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে, খুব ভাইটাল ব্যাপার আছে ওটা, অগ্রগামীতে আদালতে গৃহলক্ষ্মী বলে নাটকটা, সন্ত মুখোপাধ্যায়, হ্যাঁ, কটিপতন নাটকটার গল্পটা, কটিপতন গল্পটা যে রাজেশ খান্না আর করেছিল, একটা ট্রেন অ্যাক্সিডেন্টটাই গল্পটা মেন। তা সেই আমাকে দীনেশবাবু বললেন যে, এবং সেই সময় কিছু টাকার দরকার ছিল, এবং দীনেশবাবু বললেন যে তুমি টাকাটা নাও, আমি টাকা দিচ্ছি, কোনো অপশন নেই, তুমি আমার তাহলে 1 বছর কাজ করো। তো সেই বছর আমি তখন ওই অগ্রগামীতে কাজ করি, আদালতে গিয়ে। সন্তু মুখোপাধ্যায়ের কেমন জজ দেখেছেন আসরে? বলি, ও সন্তুদার কথা বলি। এইবারে যখন সে বছর কাজ করতে করতে বিশাল, ওই বলে নয়, নাটকটা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখানো হতো, ট্রেন অ্যাক্সিডেন্টটা লাইটের মাধ্যমে দেখানো হতো, এবং লাইভ, এবং ওই ট্রেন অ্যাক্সিডেন্টটা দেখানোর জন্য আমি একটি নাটক হতো সেই সময়,
বোধহয় অঘটন বোধহয় নাটকটা, রঙ্গনাথে। আমি 3 বার দেখেছি নাটকটা। ওইটা থেকে আপনি আইডিয়া পেয়েছেন? ওতে একটা ট্রেন অ্যাক্সিডেন্টের ব্যাপার ছিল, কিন্তু ওরা তো স্টেজে করতো, মঞ্চে করার এটা অনেক পায়, হেল্প পায়, আসনের মধ্যে তফাৎ আছে। ওরা কী করতো, একটা ট্রেন পেছনে, আমি দেখেছি নাটকটা, একটা ট্রেন মানে সাদা মিড কার্টেন ফেলে দিয়ে মিড কার্টেনের সামনে অভিনয় হচ্ছে, পেছনের সেটটা সাজিয়ে নিল, ট্রেনের সেটটা দিয়ে একটা লাইন টাইন পেতে একটা এটা শেষ করে দিয়ে এটা সিনটা অফ হতেই ট্রেনটা চালু করে ট্রেন একটা পাস করাচ্ছে। ট্রেনটা পাস করে ব্রিজটা কিছু একটা দিয়ে ব্রিজটা ভেঙে যাচ্ছে, ট্রেনটা পড়ে যাচ্ছে, লাইট কাটার পরে এইখানে ব্যালকনিতে একজন গার্ড, ওই দিকের ব্যালকনিতে একটা গার্ড, 2 গার্ডের মধ্যে এতের মধ্যে ওই যে কথা হচ্ছে আর কি, লাইট দিয়ে দিয়ে মানে এ কথা হচ্ছে আর কি, যে এইখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওখানে এই যে ফোনে যেরকম হয় এই স্টেশন ওই স্টেশনের সঙ্গে যেটা কথা হয়, দর্শকদের চোখগুলো কিন্তু চলে গেল ওখানে, তখন আমরা এইদিকে তখন এরা কিন্তু স্টেজটা এখানে গুছিয়ে নিচ্ছে। আমরা এই হেল্পটা পাইনি, কিন্তু তার মধ্যে দিয়েও আমি মোটামুটি একদম শুরুর থেকে সিগন্যাল লাইট থেকে, যেটা ট্রেন যেটা আসার সিগন্যাল লাইট থেকে ট্রেনটা এসে দাঁড়ালো, পাসিং লাইট যেটা সেটা এসে দাঁড়ালো, তারপরে হচ্ছে হ্যাঁ ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল, ছেড়ে বেরিয়ে পর ট্রেন যাচ্ছে, আপনার ট্রেন অ্যাক্সিডেন্টটা যেতে যেতে ট্রেনটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কাটিপাতানে, যেটা একটা ব্রিজে ভেঙে পড়েছিল, তা ট্রেনটা দেখাচ্ছে দূর থেকে, একটা আমরা হেডলাইট দেখাতাম, দূর থেকে আসছে অনেক একটা পিনের মতো লাইটটা, সেই লাইটটা আস্তে আস্তে বাড়ছে, আর ফুটোটা তত বড় হচ্ছে, আর লাইটটা তত বড় হচ্ছে, মানে লাইটের জ্যোতিটা যত বাড়ছে, আমি যত ডিমার ঠেলছি, আর ওখানে একটা লোক ছিল, সে কত অ্যাপারচার, ওটার অ্যাপারচার লাগানো, সেটা অ্যাপারচারটা খুলতো আর কি, এরকম করে খুললে ওটা বড় হয়ে যেত, ফুটোটা এই থেকে এই এরকম বড় হয়ে যেত, ট্রেনটা আসছে, হ্যাঁ ট্রেনটা আসছে, বড় হচ্ছে, আর লাইটের এটাও তত জ্যোতিটাও তত বাড়ছে, ট্রেনটা আসছে। আর ট্রেনের হেডলাইটটা, ট্রেন আসলে দেখবেন একটা হেডলাইটটা একটা হয়, সেটাও একটা কায়দা করে করা হয়েছিল, হ্যাঁ সেটা করা হয়েছিল আর কি। ট্রেন ওটা জায়গাটা ওটা কিন্তু এক জায়গাতেই আছে, একটা স্ট্যান্ডের উপরই আছে, মনে হয় যেন দূর থেকে আসছে, এবং লাইটটা ট্রেনটা কেঁপে আসছে। ট্রেনটা যখন একদম ফুল চার্জে, তার সঙ্গে মিউজিক ফুল চার্জে, যখন ট্রেনটা এসে স্টেজে যখন পুরো আমার ডিমারটা পুরো ঠেলা হয়ে গেল, লাইটটা জ্যোতিটা পুরো ফুল হয়ে গেল, এবং অ্যাপারচারটা ফুলে গোলটা পুরো গোল হয়ে গেল, এই সময় হেডলাইটটা দর্শকের দিক ঘুরিয়ে দেওয়া হতো, ওখানে যে ওই যে করতো ছেলেটাই দর্শকের দিকে ঘুরিয়ে দিতেই লাইটটা কাটার পরেই ওইখানে রস্টাম্পের উপরে একটা বাস্টিং করে দিতাম, বাস্টিং করে স্টোভ লাইট চালিয়ে দিতাম, লোক দৌড় ঝাঁপ ছোটাছুটি হ্যান ত্যান, তারপরেই একটা জোনে শৃঙ্খলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপরেই একটা জোনে সন্তুবাবুর সঙ্গে, এবারে সন্তুবাবুর সঙ্গে আমি তার আগে কাজ করেছি, আমার লাইট মাইকে কাজ হয়েছে, আর সে বছর ওই যে আমাকে আবার ওই দীনেশবাবু নিয়ে যাওয়ার জন্য ওই 1 বছরই যাত্রার লাস্ট, এবার সে বছর তারপরের বছর সেটা বলি, ওইটা ওই দলটা চলতে চলতে আমার সেই বছর লাইট মাইকের মাল আমার আছে জীবন এক জংশন ভৈরব অপেরায়, আমার লাইট মাইকের মাল লোক অন্য, অশোক কুমার কাকুলি, হ্যাঁ লোক অন্য, আমার লাইট মাইক লোক অন্য। ভগবানপুরে ওইদিকে একটা জায়গায় যাত্রা হচ্ছে, বিশাল লোক হয়ে গেছে, প্যান্ডেলের ভিতরে যত লোক, বাইরে তত লোক, আগুন ধরিয়ে দিয়েছে প্যান্ডেলে, লুটপাট হয়ে গেছে। খবরটা গিয়ে দিচ্ছে দীনেশবাবু আমাকে, যে উত্তম তোমার ভৈরব অপেরা কালকে এই জিনিস ঘটে গেছে, তুমি আমার সঙ্গে এক্ষুনি কলকাতা চলো। ওদের গাড়িতে করে আমাকে দীনেশবাবু কলকাতায়, ওদের 3খানা প্রাইভেট ছিল সে বছর। দীনেশবাবু বললেন আমার প্রাইভেটে তুমি চলো, যে ওনার প্রাইভেটে এলাম, কলকাতায় এসে যতটুকুনি যা কেনাকাটা ওর মধ্যে দিয়ে যতটুকুনি যা কেনাকাটা দিয়ে ওদের অফিসে কোনো মালগুলো পৌঁছে দিয়ে আমি চলে গেলাম, আবার ওর প্রাইভেটে আমাকে নিয়ে চলে গেল পরের স্পটে শো করতে। আমাকে কত বড় মনের মালিক ছিল যে অন্য দলে কাজ করছে, তার সত্ত্বেও উপায় নেই, স্টেটটা পুড়ে গেছে, তাও আপনাকে এবং সেই বছরই পরের বছর আমাকে দীনেশবাবু অনেক বললেন যে তুমি থাকো আমার কাছে, তোমাকে দরকার হলে প্রাইভেট, তোমার যেদিন দরকারে তুমি কলকাতা আসা যা করো। এত বড় বড় ইতে কাজ করেছেন, মাখনলাল নট্ট কোনো সময় আপনাকে করেছে, ডেকেছে? যে গেছি, 1 বছর কাজ করেছি তো, 1 বছরই কাজ, তখন শেষ অবস্থা মাখনবাবু। আমি যখন কাজ করেছি সে বছর হচ্ছে নাটকটার নাম আমি ভুলে গেছি, সে বছর স্টাফ ছিল ওদের কত সাল এটা মাখনবাবু, তবে তখন একদম প্রায় লাস্ট, তারপরে বোধহয় আর দল 2000 সালের পরে, ওই বছরই, হ্যাঁ 2000 সালের পরে, মানে ওই বছরই মাখনবাবুর মানে যাত্রা দল আর করেননি, লাস্ট তো 2014 পর্যন্ত, লাস্ট 14 পর্যন্ত নাট্য কোম্পানি লাস্ট শো করেছে। ও না আমার পরে আর 1-2 বছর হয়েছে, তখন উত্তম দা আবার করেছিলেন, ঢুকেছিলেন ভেতরে, আমি যখন ছিলাম তখন উত্তম দা ঢোকেনি, তখন মাখনবাবুই। যাই হোক, তা মাখনবাবু ঘরে 1 বছর কাজ করি, সে বছর ওই অনুভব
কুমার নয়ন, এরা সব স্টাফ ছিল আর কি। তো বীণা দাশগুপ্তের সঙ্গে কোনো আপনার কাজের অভিজ্ঞতা? কাজের অভিজ্ঞতা বলতে বীণাদির সাথে অভিজ্ঞতা বলতে আমি বীণাদির সাথে একই দলে আমার লাইট মাইক দিয়ে বীণাদি মানে সেভাবে কোথাও করিনি, তবে এমনি বীণাদির সাথে আমার খুবই ছিল, মানে কি বলবো, বীণাদি বাড়ি আসা যাওয়া যাতায়াত সব কিছু, এবং খাওয়া দাওয়া, এবং নটি বিনোদিনী অনেক। বীণাদির সঙ্গে এক বছর যাত্রা বীণাদি অফ হয়েছিল, দুটো দলে একটা ঝামেলা হয়েছিল। দাঁড়ান, এটা হচ্ছে কোন দুটো দলই বীণাদিকে বোধহয় সই করেছিল, দিয়ে সে বছর দুটো দলের মধ্যে কেউ কোন দলে কাজ করে বীণাদি বলে যাত্রাই করবো না, সে বছর বীণাদি যাত্রা করেনি। যাত্রা না করাতে সেই বছর বীণাদি বিভিন্ন জায়গায় নটি বিনোদিনী নাটকটা বিভিন্ন জায়গায় করেছে না। হ্যাঁ, অসীম কলসো নটি বিনোদিনী প্রচুর। এটা কোন সাল একটু মনে করে বলুন? এই যে সালটা বলাই মুশকিল, সেটা যাত্রার আমি ঠিক বলতে পারবো না সালটা, বেকার ফালতু বলে লাভ নেই, কারণ ঠিক মতো বলতে পারবো না, মিলবে না তখন, কারণ সেটা হয়েছিল কোন দুটো দলের সঙ্গে গণ্ডগোল ছিল সেটাও আমার ঠিক মনে পড়ছে না। দুটো দলের সঙ্গে একটা গণ্ডগোল হয়েছিল, সেই দুটো দল নিয়েই বীণাদির যাত্রা করেনি, এবং সেই বছর বীণাদির বাড়িতে আমার প্রচুর যাতায়াত ছিল। ওই যে উনি গোটা পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে আবার নটি বিনোদিনী করলেন, অসীম কুমারকে গিরিশ ঘোষ করলেন, মেনকা ব্যানার্জি আমোদিনী, তো ওই যে প্রোডাকশনটা সেখানে আপনি লাইট করতেন। হ্যাঁ, অনেক জায়গায়, অনেক শো। তো তখন যদিও বীণা দাশগুপ্তা অনেক মানে কি বলবো, মানে অভিজ্ঞতার দিক থেকে অনেক মানে প্রবীণ একদম সেই সময়, তো তখনও উনি বিনোদিনী কেমন করতেন, তখন ওনার কেমন ছিল? ভালো, খুব ভালো। বিনোদিনী মানে কি বলবো, বীণাদির গান অভিনয় ও তার বলার কোনো ভাষা নেই দাদা। ওনার দর্শকের সঙ্গে একাত্মতাটা কেমন ছিল যখন? প্রচণ্ড, খুব ভালো দর্শক মানে এত চাইতো বীণাদিকে, এবং আমরা যেখানে ওই যে বলতাম না, যেখানে বীণাদির আমন্ত্রণে ওই সাক্ষাৎকারে বলেছেন যে বীণা দাশগুপ্তা নাম থাকলেই হবে, আর কিছু দেখবে না, কি পালা কিছুই দেখবে না, বায়না করে নিয়ে যাবে। ঠিক কথা, হ্যাঁ তাই তো, আগে যেরকম তারা ঠিক তাই, নাট্য কোম্পানি দেখলেই হলো, আর কিছু দরকার নেই, লোকনাট্য শুধু লোকনাট্য, আর কিছু দেখতো না, ঠিক এইরকম তারা বীণা দাশগুপ্ত ঠিক তাই ছিল, ওরকম কোনো ব্যাপারই ছিল না, মানে বীণা দাশগুপ্ত একটা ব্র্যান্ড। এবং হ্যাঁ, আমরা ওই যে বলছি না, বীণাদির এতে যেখানে নটি বিনোদিনী গেছি, সেটা বীণাদির এতেই গেছি আমরা, যেখানে গেছি এখানে আমি কে, ও অসীম কুমার কে, কেউ কিছু এবং খাতি যত্ন, কোনো ব্যাপারই না, দারুণ সব জায়গায়, যে কটা জায়গায় আমরা ওই সময় আমরা অভিনয় করেছি বীণাদিকে নিয়ে, বেশ কিছু শো করেছিলেন উনি, ওই নটি অনেক শো করেছি বীণাদির সঙ্গে আমার, ওই হিসেবে বীণাদির বাড়িতে প্রচুর যাতায়াত, প্রচুর মানে বীণাদি আমাকে একসময় বলেছিল আজ দু ভাই বোনে মিলে দল করি, একটা দুজনে মিলে করি, আর না ওইটা করবো না দিদি। জ্যোৎস্না দত্তের সঙ্গে বাঁশের কেল্লার পরে পরবর্তীকালে আর কোনো কাজ করিনি, আর যোগাযোগ বীণাদি জ্যোৎস্না দত্তের বাড়িতে আমি গেছি, হেদুয়ার ওখানে বাড়িতে গেছি, হেদুয়ার ওখানে বাড়ি, সে বাড়িতে গেছি, আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, ওনার কোলে ঘুরতাম, মানে এমনকি ওনার কোলে হিচিও করে দিতে কোনো সময় হয়তো, তখন আপনি কত ছোট, খুবই ছোট, এবং আমাকে তারপরে জ্যোৎস্না দত্তের সঙ্গে হয়েছে তখন ওই লাইট টাইট নেই আর কি, তখন আর অভিনয় নিয়ে আর ওনার সঙ্গে কোনো লাইটের কাজ পরে ডিরেকশন কিছু দিয়েছিলেন? ডিরেকশন হ্যাঁ কাজ করেছি, মানে ওই লাইটের ডিরেকশন বা আমার মাল যেরকম এখন যাত্রা দলে যেরকম কাজ করি ওইরকম হিসেবে, অভিনয় নিয়ে আর কোনো সময় কাজ হয়নি জ্যোৎস্না দত্তের সঙ্গে। তা এই আপনার এতদিনের একটা যাত্রা জীবন, আপনি অভিনয় করেছেন, তারপর লাইট করেছেন, তো এর মধ্যে এমন কিছু ঘটনা যেগুলো আজও আপনি ভুলতে পারেন না, সেরকম কোনো ঘটনা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন? দেখুন, এরকম ঘটনা অনেক আছে, যেরকম আমি যখন প্রথম যাত্রায় আসি, তখন তো কি বলবো, আমি শুরু করি সেগুলো লাইটের করতে গেলে আমি অনেক জায়গায় বলেছি, লাইট যখন আপনার হাত ধরেই যাত্রার কিংবদন্তি বড় ফণীভূষণ বিদ্যা বিনোদের মৃত্যু মানে মুখে পতিত হন তিনি, সেই আমাকে কোলে করে, হ্যাঁ কোলে করে, তো সেই ঘটনাটাই বলুন আপনি। সেই ঘটনাটা হচ্ছে, তখন আমি অনেক ছোট, আমি এসব কিছু বুঝতামও না, যাত্রা হচ্ছে, হ্যাঁ তখন বড় ফণীবাবুর একটা ব্যাপার, সেই বছর তখন বড় ফণীবাবু তো বয়স তো অবশ্যই, এবারে বড় ফণীবাবু তখন বাইরে খুব একটা কিন্তু শো করতে যেতেন না, কলকাতার কাছাকাছি শোগুলো উনি করতেন, আর বাইরের শো যেগুলো হতো তখন কিন্তু অন্য লোক, ওই ক্যারেক্টারটাই অন্য লোক করতেন, হ্যাঁ যেহেতু এটা কলকাতায় শো বড় ফণীবাবু করছেন। এবার আমার তো অত দাদা আমি তখন জানি না যে বড় ফণীবাবুর এত নাম বা কিছু হ্যান ত্যান, এত জানতাম না, আস্তে আস্তে এগুলো যাত্রায় থাকতে থাকতে জেনেছি, এবং সেই দিন যাত্রা চলতে হঠাৎ করে দেখলাম ওই আমাকে ডাকছে, খেলনা টেলা নিয়ে গেছে, আমাকে এখানে শুয়ে দিয়েছে, শুয়ে দিয়েছে, দাদুভাই ওর এই করতে করতেই মুখ দিয়ে একটা
এরকম একটা বলছে গ্যাঁজা মতো কি একটা বেরোয় আর কি। তখন ওই খোকা মল্লিক পাশে উনি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে করে করে স্টেজে নিয়ে এই গ্রিন রুমে নিয়ে চলে আসে। গ্রিন রুমে কোনো আশপাশে কোন নার্সিংহোম এটা আমার মনে নেই, মানে পাশাপাশি নার্সিংহোম কোথায় নিয়ে যায়। মৃত্যুটা কি স্টেজেই হয়েছিল নাকি হসপিটালে নিয়ে যাওয়ার পর মারা গেছিলেন? মানে ওই স্টেজে অ্যাটাকটা স্টেজে হয়ে গেছিলো, স্টেজে হয়ে গেছে। এবার সেন্সলেসটা মানে আরো মনে আছে আরজি করে নিয়ে আসা, আরজি কর না ওখানে কোথা থেকে নিয়ে এসেছিল এটা আমার ঠিক অতটা মাথায় নেই। আরজি কর না মনে হয়, আরজি কর না, ওখানে কাছাকাছি কোনো একটা নার্সিংহোম বা হসপিটাল এরকম কিছু একটা নিয়ে গেছে আমি যতদূর শুনেছি আর কি। আচ্ছা, তবে আরও আধ ঘন্টা 1 ঘন্টা পরে উনি লাস্ট করেছেন, যেহেতু জ্ঞানটা হারিয়েছেন। আমার ওই সিনে আপনারা কারা কারা ছিলেন? ওই সিনে ছিলাম, আমি ছিলাম, আর অসীম কুমার ছিলেন, আর ছিল বোধ হয় তপনদা ছিল কি, 3 জনেই বোধ হয় ছিলেন। ফণীভূষণ বিদ্যাবিনোদ, আপনি এবং ফণীভূষণ বিদ্যাবিনোদ তো ছিলেনই, অসীম কুমার ছিলেন না, আমাকে কোলে করে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে শুইয়ে দিল। এটা কে আমার ঠিক মনে পড়ছে না, অতটা মনে পড়ছে না সেই। এবং তারপরের দিন আমাদের ওখানে সোনাইদিঘি নাটক ছিল, হয়নি আর কি করে হবে, ওইরকম ইন্দ্রপতনের পর কি আর শো হয়? সেইটার বিজ্ঞাপন আমার কাছে আছে, যে অনুষ্ঠানটা হ্যাঁ সেই বিজ্ঞাপনটা আমার কাছে আছে। তো সেটা একটা যাত্রা উৎসব ছিল ওই মোগল গার্ডেনে, সত্যম বড়াফেরা আর নাট্যভারতীর, হ্যাঁ দু দলের একটা যাত্রা উৎসব ছিল। আমার এইগুলো কিছু কিছু জিনিস আছে, যেমন যাত্রায় আমি যখন প্রথম এসেছি, যে বছর আমি প্রথম আসি, আমার এগুলো মনে আছে। আমি যখন এসেছি তখন ফারাক্কা ব্রিজ হয়নি, তখন ভ্যাসেলে করে আমি যখন যাত্রা এসেছি তখন নরঘাট ব্রিজ হয়নি, তখন আমাদের দীঘা যেতে হতো খড়গপুর ঘুরে। আমি যখন যাত্রা এসেছি তখন গৌরাঙ্গ সেতু হয়নি। এইসবগুলো আমার মনে আসে। আর মনে আছে তখন গরু গাড়ি করে যেতাম, এটাও মনে আছে আমার, অনেক জায়গায় গরু গাড়ি করে আমরা গেছি। আপনি কতদিন অবধি হ্যাচাকে যাত্রা করলেন? হ্যাচাকে যাত্রায় আপনি কতদিন অবধি অভিনয় করলেন? কত দিনটা তো আমি পারফেক্টলি বলতে পারবো না, তবে নাট্যভারতীতে যখন এলেন তখন তো হ্যাচাকেই হচ্ছে ওখানে। নাট্যভারতী না তখন লাইট এসে গেছে, মানে কি, মানে পুরোপুরি এইরকম লাইট না, বৈদ্যুতিক, হ্যাঁ এইরকম লাইট এসছে, তার মধ্যে দিয়ে একটু ওই কাগজ লাগিয়ে দিয়ে, একটু ল্যাম্পে কাগজ লাগিয়ে দিয়ে, মানে একটু আধুনিক করার চেষ্টা একটু এই করতে করতে হয়েছে আর কি। যেমন এখন যারা মাইকের ব্যবস্থা অনেক হয়েছে, তখন একটা ক্যাচার 4টে চোঙা লাগিয়ে যাত্রা এরকম ভাবে হয়েছে, কিন্তু বহুত লোক শুনেছে তাতে অবশ্য। হ্যাঁ, তা এই হচ্ছে মানে হ্যাচাক লাইট। আসাম, কাছাড়, ত্রিপুরার দিকে যাত্রা করতে যাওয়ার কোনো অভিজ্ঞতা? আসাম, কাছাড়, আপার আসামটা আমার মনে নেই, তবে আসাম গেছি। আর এই দিকে তো নর্থ বেঙ্গল তো তখন তো একটা হামেশাই যাওয়ার ব্যাপার ছিল। নর্থ বেঙ্গল তখন তো মানে একটা সেকশন নিয়ে নর্থ বেঙ্গল, আর আপনার এদিকে নর্থ বেঙ্গলটাই শীত এই সময়টা যাওয়া হতো, আর কার্তিক মাসটায় যাওয়া হতো এদিকে কুলিয়ারি ফিল্ডটা, 1 মাস কার্তিক মাসটা পুরো কুলিয়ারি ফিল্ডে যাত্রা হতো, আর মাঘ মাস থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়ে যেত, এই হচ্ছে ব্যাপার। আর এই পার্শ্ববর্তী রাজ্য যেমন ধরুন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বা এইদিকে বিহার, ঝাড়খণ্ড, আমার মনে আছে একটা যে যাত্রায়, সেটা আর্য অপেরায়, এবং সেটা খুব কষ্টকর জার্নি হয়েছিল আমাদের আর্য অপেরাতে। ছন্দাজি ছিল কি, কোন বছরটা আমার ঠিক মনে আছে, বলছে গিয়েছিলাম আমরা এতে এমপি, এবং বাসে 48 ঘন্টা জার্নি। ও মাই গড, ভাবতে পারেন ওরে বাপরে, সেই সময় তো এত আধুনিক বাসও ছিল, মানে রায়গঞ্জ না এমনি লোকাল বাস, এরকম বাসই আর কি, মোটামুটি বাস আর কি। তা সেই বাসে করে 48 ঘন্টা জার্নি ওই আর্য অপেরায়। তবে ওখানকার গিয়ে দেখলাম জায়গাটা পুরো বাঙালি, একদম এত সুন্দরভাবে আমাদেরকে এত ভালোবাসলো, এত করলো। মধ্যপ্রদেশে তো বাংলার যাত্রার খুব ভালো মার্কেট এক সময় ছিল, শান্তিগোপালে বিশেষ করে গিয়েছিলাম কদিনের জন্য আমরা। আপনি লাইটের কাজ করছেন, মানে অ্যামেচার দল বা এই ধরনের কাজগুলোই করছেন বেশি, তাই তো? অ্যামেচার আর কলকাতার বিভিন্ন নাট্য দলের সঙ্গে বিভিন্ন নাট্য দলের সাথে আপনি বিভিন্ন হলে অপারেটিং এ থাকেন নাকি, মানে আপনি অপারেটিংও থাকি, আবার ডিরেকশনও করি, সব রকমই করি। আচ্ছা, তো এমন মানে এখন মানে এই মফস্বলের যে অ্যামেচার দলে আপনি যাত্রায় লাইট করছেন, সেরকম কয়েকটা দলের কথা যদি বলেন, মানে সেই যারা আপনাকে ছাড়া শো করে না। দেখুন, দলের বলতে কি, এরা ঠিক দল না, এই যে গ্রামে একটা যখন নাটকের একটা হয়, বছরে ওরা হয়তো একটা করে শো করে, গ্রামের লোক ক্লাব, হ্যাঁ ক্লাবের ওরা শখে করে। কলকাতা থেকে হয়তো আমাকে লাইট মাইকটা নেয়, আর ফিমেল নিল, আর তো মিউজিক নিল, বা এরকম কিছু আর কি। এরকম ধরেন কিনা আমার যেরকম জৌগ্রামে যেটা বললাম, মিলনী সংঘ, তারপরে আপনার সব ক্লাবের নাম সব টুটিও হয়তো অতটা মনে নেই,
তবে আছে এরকম অনেক জায়গায় আছে আমার। তাহলে আপনি যে এতদিন যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন, এত ভালো ভালো প্রোডাকশনে কাজ করেছেন, অভিনয় করেছেন বা লাইটে এত কাজ করেছেন, তো সেই অর্থে আপনার সম্মান বা স্বীকৃতি আপনি কতটা কি পেয়েছেন যদি সে ব্যাপারে? সম্মান স্বীকৃতি দাদা, এটা একটা ক্ষোভই বলতে পারেন বা আমার একটা অভিমানই বলতে পারেন। যাত্রা থেকে আমি সেভাবে কিছু পাইনি। আচ্ছা, যাত্রা থেকে আমাকে সেভাবে, কিন্তু আপনি আলো সৃষ্টি করে মানুষকে দৃশ্যমান করিয়েছেন দৃশ্যগুলো, এবং এখনও করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে যতটা আপনাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটা গুরুত্ব হয়তো আপনি সেটা হয়তো পাইনি, জানি না তাদের কাছে, তাদের চোখে হয়তো আসেনি। আচ্ছা, হ্যাঁ, তাদের চোখে হয়তো সেভাবে আসেনি। তাপস সেনের সঙ্গে কি আপনার কোনোভাবে ইয়ে ছিল? তাপস সেনের সঙ্গে সেভাবে আমার সঙ্গে ছিল না। তাপস সেনের সঙ্গে, জয়দার সঙ্গে, ওর ছেলের সঙ্গে দু একবার আমাদের সঙ্গে কাজটা একটা হয়েছে, কিন্তু তাপস সেনের সঙ্গে একেবারে সামনাসামনি হয়েছি। সেটা আমার শ্বশুরের দৌলতে। ওনার বাড়িতেও, আমরা নাকতলার দিকে ওনার বাড়ি, ওনার বাড়িতে একবার গিয়েছিলাম। সেটা বোধহয় আমার বড় শালীর বিয়ের নেমন্তন্ন কার্ড নিয়ে শ্বশুরের সঙ্গে গিয়েছিলাম আর কি, তাপস সেনের বাড়িতে। সেই সময় একদম সামনাসামনি হয়েছিলাম। এছাড়া সামনাসামনি সেভাবে কোনো সময় হয়নি। আপনার ব্যক্তিগত জীবনের কথা কিছু বলুন, আপনার বিয়ে বা ওয়াইফ এবং সন্তানটির ব্যাপারে যদি কিছু। বিয়ে বলতে দেখুন, আমি প্রেম করেই বিয়ে করেছি। আচ্ছা, ওই যে বললাম, আমার গুরুই বলতে পারেন একরকম, অনিল শাহ, উনি একরকম নাটক জগতের, উনি আপনার লাইটের গুরু আপনার শ্বশুর মশাই? না, মেন গুরু বলতে গেলে না, ওই শক্তি ব্যানার্জি যার বলছিলাম। আর যে পল্টু টাইটেলটা ভুলে গেছি, ডাকনাম পল্টু ছিল, ওই শামপুকুরের ওখানে বাড়ি। ওনাদের কাছ থেকে হাতে খড়ি বলতে পারেন। আর শিখেছি মানে আপনার নাটকের লাইটের কাজের অনেক কিছু শিক্ষা, সেটা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে। আর লাইট কিন্তু যাত্রায় লাইট ধরা শিখিয়েছে আমাকে শক্তি ব্যানার্জি প্রথম আমাকে। তারপরে আমাকে আমার এই নিজস্ব অভিজ্ঞতা বলুন, আর শ্বশুরমশাইয়ের কাছে থেকে অনেক কিছু আরও এদিক ওদিক, মানে নাটকের যে লাইটের যেগুলো দরকার সেই সব কাজগুলো কিছু কিছু আমি শিখেছি আর কি। ঠিক আছে। আর ফ্যামিলিগত বললেন যেটা, সেটা হচ্ছে যে ওই বললাম, আমার ওই শ্বশুর বাড়িতে ওই লাইটের অনুবাদী, ওনার বাড়িতেই কারখানা ছিল, রাম মন্দিরের ওখানে ওনার বাড়ি। তখন প্রেম করে বিয়ে হয়েছে আর কি? হ্যাঁ, ওই যে আমার শ্বশুর মশাইয়ের ছবি। আচ্ছা। আর ওনার বাড়িতে যাতায়াত ছিল, যাতায়াত করতে করতে দেখা সাক্ষাৎ হয়। তা আমার 2 মেয়ে। আচ্ছা। বড় মেয়েও, 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে। বড় মেয়ে আগরপাড়া, ছোট মেয়ে কাছেই, এই পাতিপুকুরে। তো যাই হোক, অনেক ইতিহাসের টুকরো টুকরো প্রতিচ্ছবি আপনার কথার মধ্যে দিয়ে ফুটে উঠলো আজকে। খুবই ভালো লাগলো, মানে এরকম সুন্দর ইন্টারভিউ আজকে হয়েছে, মানুষ সবাই শুনবেন। তো আমরা একদম শেষ দিকে চলে এসেছি, তো শেষ করার আগে আর একটা গান যদি আপনার কণ্ঠে আমরা শুনতে পাই তো খুব ভালো লাগবে। আপনার পছন্দের যাত্রার কোনো গান, সেটা আপনার গান হতে হবে, তার কোনো মনে করি আপনার পছন্দের কোনো যাত্রার একটা গান আপনি যদি শোনান। চলছিল, কারণ এটা তো 6 বছর চলেছে। আমি একটা ওই যে পাঠটা করতাম, সেই পার্টিরই সেই ক্যারেক্টারই একটা গান আর কি। একটা চিঠি আমাকে দিয়ে চিঠি পাঠিয়েছে আর কি। তা চিঠিটা রেখে দিচ্ছি, তা পিসিকে দিচ্ছি আর কি। তা চিঠিটা দেওয়ার সময় বলছি, এ যে রূপ কাকুর চিঠি, চিঠি দিয়ে বললে কাকু, চিঠি দিয়ে বললে কাকু, চিঠি দিয়ে বললে কাকু, পৌঁছে দিও এটি সোনাটি, এ যে রূপ কাকুর চিঠি, চিঠি দিয়ে বললে কাকু, পৌঁছে দিও এটি সোনাটি। এটা একটি বয়সের একটা, আরও ছিল, এইটুকুনি মনে আছে আর কি। আর এমনি কোনো একানা ছেলের কোনো গান আর মনে পড়ছে না? এখানে ছেলের আর একটা গান আমার একটা মনে আছে, এটা একদম গ্রিন্ডম থেকে ধরতাম, মানে একদম ভয়ঙ্কর লেভেলের কোনো গান। ভয়ঙ্কর লেভেলের একটা গান, টোটালটা মনে নেই, হয়তো একটুখানি হয়তো মনে আছে একটা, সেই একদম গ্রিন্ডমের ওখান থেকে ধরতাম গানটা একটা। নাটকটার নাম ছিল, নামটা এটা বোধহয় নবরঞ্জনেই ছিল। কালী দহের জল গো কালো হয়ে গেল কিসে, কালী দহের জল গো কালো হয়ে গেল কিসে, ও সে বড় ভয়ানক, ও সে বড় ভয়ানক, ও সে কালিয়া নাগের বিষে গো, কালিয়া নাগের বিষে, কালী দহের জল গো কালো হয়ে গেল কিসে।
এইটা একটা কোন বইটা আমার একটু মনে পড়ছে না, আমার একটা গান একটা একটুখানি, এটা আমিই গিয়েছিলাম। তো আজকে আমরা কথা বললাম যাত্রা জগতের একজন বিখ্যাত আলোকশিল্পী এবং সেকালের একানা ছেলের চরিত্রে অভিনয়কারী সেই উত্তম বিশ্বাস মহাশয়ের সঙ্গে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য, এত ইতিহাসের প্রতিচ্ছবি তুলে ধরার জন্য। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। আপনাকে আমার একটা ধন্যবাদ দেওয়ার আছে। হ্যাঁ, বলুন। আপনি বেশ কিছুদিন ধরেই আমরা ফেসবুকে দেখি বা অনেক কিছুই দেখতে পাচ্ছি, যেটা আমরা হয়তো একটু পুরনো হয়েও অনেক কিছু আমাদের অজানা, যেটা আপনার মাধ্যমে জানতে পারছি। আপনি যে এই যে এগুলো করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে মানে করার কোনো ভাষা নেই আমার কাছে, সত্যিকার কথা। আপনাকে ভগবান আপনার ভালো করুক, আপনি চালিয়ে যান। একদম আশীর্বাদ করুন যেন এইভাবেই আপনাদের কথা তুলে ধরতে পারি। খুব ভালো লেগেছে এটা আপনার এই প্রচেষ্টা আপনি করুন। একদম। তো আজকের মতন আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। নমস্কার।